Hello everyone, I am Praveen Agarwal, the founder and CEO of Praveen Agarwal Empowering Investors. Today we have with us Mr. Siddhartha Bhattacharya, Associate Director and Head of Business Development, Franklin Templeton Asset Management, India Private Limited. Hello Siddhartha. Thank you Praveen, thanks for having me. It's our pleasure. সিদ্ধার্থ, মিউচুয়াল ফান্ডে আমরা যেমন মিউচুয়ালি কালেক্টেড ফান্ড, ওটাতে একটা পুলড মানি, ইনভেস্টরের কাছ থেকে পুলড মানি আমরা ফান্ডের অবজেক্টিভ অনুযায়ী এই বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করি, আর তার সুফল ইনভেস্টাররা পায়, স্কেলের সুফল পায়, ডাইভার্সিটির সুফলটা পায়। এই ব্যাপারটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। প্রবীণ, সব থেকে ফার্স্টলি আমাকে এখানে শিলিগুড়িতে ইনভাইট করার জন্য খুব ধন্যবাদ, থ্যাংক ইউ। অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে এমনি বাংলায় আমি বলতে পারছি একটা পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। তো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, মিউচুয়াল ফান্ডের মতো আজকের দিনে বিনিয়োগের আর কোনো সংস্থা নেই। এত সহজ সরল উপায় যেখানে আপনি প্রত্যেক দিন 8:30 9টার সময় নিজের ভ্যালুয়েশনটা জানতে পাচ্ছেন, এর মতো ট্রান্সপারেন্ট, এর মতো ইজি, এর মতো লিউসিড ইনভেস্টমেন্ট অপশন পাওয়া যায় না। আমরা যখন বাড়ি কিনি, আমরা যখন গোল্ড কিনি, তখন আমরা আশা করি যে একটা পিরিয়ডের পর এটা অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যে আপনি আপনার ভ্যালুয়েশনটা জানতে পাচ্ছেন, এরকম সহজ সরল উপায় কিন্তু আপনি কোথাও পাবেন না। নাম্বার 2, মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তার কিছু অংশ যদি আপনার দরকার হয়, তাহলে কিন্তু আপনি ইকুইটিতে ইনভেস্ট করলে যেদিন আপনি ইনভেস্ট করলেন তার 3 দিনের মধ্যে ব্যাংকের খাতায় টাকা চলে আসবে। কিন্তু আপনি যদি বাড়ি বা সোনা বিক্রি করতে চান, আপনার কিন্তু সময় সাপেক্ষ একটু সময় লাগবে টাকাটা আসতে। সো লিকুইডিটি ইজ ওয়ান অফ দি অ্যাডভান্টেজেস। থার্ড, যখন আমি একটা শেয়ারে ইনভেস্ট করি বা একটা বাড়িতে ইনভেস্ট করলাম, কি হয়, আমার পুরোপুরি রিস্কটা একটা শেয়ার বা একটা বাড়ির প্রতি রয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই রিস্কটা ডাইভার্সিফাইড হয়ে যায়, কারণ মিউচুয়াল ফান্ডে একটা মিউচুয়াল ফান্ডের স্কিমের মধ্যে 30টা 40টা 50টা কোম্পানির ইনভেস্টমেন্ট থাকে। ফোর্থ অ্যাডভান্টেজ, আমরা যদি নিজেদের মধ্যে বুদ্ধি রাখতে পারি যে একটা মিউচুয়াল ফান্ডে কোন কোম্পানিতে টাকা লাগাবো, সেটার জন্য আমাকে দক্ষতা থাকতে হবে, তার জন্য আমার শিক্ষা দীক্ষা। কিন্তু মিউচুয়াল ফান্ড এত সুন্দরভাবে প্রোগ্রামড, আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা রেগুলেটেড, যে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন তখন ইউ ক্যান হায়ার বেস্ট অফ দ্য ফান্ড ম্যানেজার্স অ্যাট এ ভেরি লো কস্ট। কিন্তু আপনি যদি 10 টাকা ইনভেস্ট করেন বা 100 টাকা ইনভেস্ট করেন, তার মধ্যে খুব অল্প টাকা দিয়ে আপনি বেস্ট অফ দ্য মাইন্ডস হায়ার করতে পারছেন আপনার টাকা ম্যানেজ করার জন্য। তো আই থিঙ্ক দিস 3, 4, 5 আর pure advantages which mutual fund scores about in a simple way than any other investment avenue. সেটা তো আপনি যেমন বললেন যে লিকুইডিটি একটা বেনিফিট, ডাইভার্সিফিকেশন একটা বেনিফিট, প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট আমরা হায়ার করতে পারছি, সাইজটা অনেক বড় হওয়ার কারণে রিলেটিভলি খরচা কম। তো আমি ঠিক বুঝছি ব্যাপারটা। আর তার সাথে যদি আমরা সহজ সরলভাবে যদি একটা এক্সাম্পলের সাথে বলতে চাই, যখন আমরা একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি, তাহলে আমরা কালেক্টেড একটা ফান্ড একটা ট্যুরের জন্য স্পেন্ড করছি, আর সেখানে আমরা একটা প্রফেশনাল গাইড পাচ্ছি, যেটা আমরা নিজের যদি 2-4 জন যেতাম তাহলে হয়তো অ্যাফোর্ড নাও করতে পারতাম। বাল্ক বুকিংয়ের জন্য রেটটাও কম পাচ্ছি। তো এই সুবিধাগুলো যেগুলো আমরা প্রফেশনাল ম্যানেজমেন্ট পাচ্ছি, তো মিউচুয়াল ফান্ডেও মিউচুয়ালি কালেক্টেড ফান্ড ইনভেস্টমেন্টের জন্য কালেক্ট করা হচ্ছে, আর সেখানেও এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। একদম। মিউচুয়াল ফান্ডে আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এই ক্যাটাগরির মধ্যে কি পার্থক্য? তো আমি খুব টেকনিক্যালি যাব না, খুব সহজ সরল ভাষায় যদি আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি দিয়ে বুঝতে হয়, লার্জ মানে হচ্ছে বড়, মিড মানে হচ্ছে মেজো ছেলে, স্মল ক্যাপ মানে হচ্ছে ছোট ছেলে। কেউ ভালো কেউ খারাপ সেটা আমি বলবো না, কারণ সবাই ছেলে, সবাই হোল্ডিংস, কিন্তু প্রত্যেকেরই কন্ট্রিবিউশন চাই, তাহলেই একটা টিম হয়, তাহলেই একটা ফ্যামিলি তৈরি হয়। সো লার্জ, আই উড সে, ইফ আই হ্যাভ টু লুক অ্যাট ইট, দ্য টপ গ্রোথ কোম্পানিজ, প্রথম 100টা কোম্পানি ইজ দি লার্জ ক্যাপ স্টকস, নেক্সট কামস দ্য মিড লেভেল কোম্পানিজ, যারা আজকে মেজো কিন্তু ধীরে ধীরে তারা লার্জ ক্যাপের দিকে যাবে। অ্যান্ড মিডের নিচে হচ্ছে স্মল ক্যাপ, that is absolutely the smaller set of companies. So small cap becomes a mid cap, the mid cap becomes a large cap, and this cycle continues. Jodi developed world se dekhi, there is one more category called mega caps, which is beyond large cap. মানে লার্জ ক্যাপের ওপরে যেমন আমাদের বড় বড় কোম্পানিজ আছে, অ্যামাজন আছে, মেটা আছে, দে আর নট লার্জ ক্যাপস, দে আর বিগ ক্যাপস, দে আর মেগা ক্যাপস। সো আই থিঙ্ক ইন এ ভেরি সিম্পল ওয়ে, ইন এ পোর্টফোলিও আমাদের সবকটারই কন্ট্রিবিউশন দরকার। যদি আমি এটা, আপনি যেমন গ্রুপ ট্যুরের কথা বললেন, আমি যদি সেটা ক্রিকেট মাধ্যমে আনি, আপনার ব্যাটসম্যানও চাই, বোলারও চাই,
পিঞ্চ হিটারও চাই, ভালো ফিল্ডারও চাই। সো অল অফ দেয়ার কন্ট্রিবিউশন উইল কাম থ্রু লার্জ, মিড অ্যান্ড স্মল। তো রিটেল ইনভেস্টরের জন্য যদি আমাকে বলতে হয়, তাহলে একটা ডাইভার্সিফাইড ফান্ড ইজ দ্য বেস্ট অপশন টু বি ইন। কারণ ফান্ড ম্যানেজারই কোনটা লার্জ, কতটা মিড, কতটা স্মল, ইদার থ্রু আ মাল্টি ক্যাপ অর থ্রু আ ফ্লেক্সি ক্যাপ ফান্ড দ্যাট ক্যান বি ম্যানেজড। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 100 পর্যন্ত লার্জ ক্যাপ, 101 থেকে 250 পর্যন্ত মিড ক্যাপ, আর 250-এর পরে 51 থেকে স্মল ক্যাপ। আর লার্জ ক্যাপকে আমরা বলতে পারি রিলেটিভলি স্টেবল অ্যান্ড রিলেটিভলি লেস ভোলাটাইল অ্যান্ড রিলেটিভলি স্টেবল। মিড ক্যাপ আ বিট মোর ভোলাটাইল অ্যান্ড গ্রোথ ওরিয়েন্টেড, and small cap much growth opportunity with higher volatility. Correct. Adding to a different color, higher the risk, higher the reward. So the more risk can be taken, আর তার জন্য একটা মাপদণ্ড আছে যে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওর মধ্যে সেটার একটা, যেমন আমরা এক্সরে বার করি, যেমন আমরা লিপিড প্রোফাইল বার করি, যেমন আমরা ব্লাড সুগার বার করি এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য, সেরকম রিস্ক প্রোফাইলিংও করা উচিত কার জন্য কোনটা সুটেবল। কোনো রকম একটা ফান্ড নেই যেটা দিয়ে সবারই ভালো হবে, কারণ ইচ ওয়ান ইন্ডিভিজুয়াল হ্যাজ গট আ ডিফারেন্ট নিড। কারণ সবাই তারা ডিফারেন্ট ডেমোগ্রাফি, সবাই তারা ডিফারেন্ট এজ, সবার লাইবিলিটিস ডিফারেন্ট। সো লার্জ, মিড অ্যান্ড স্মল, আই থিঙ্ক ইট কমপ্লিমেন্টস ইচ আদার ভেরি ওয়েল। অ্যাবসলিউট আনসার হয় না যে এটা ভালো এটা ভালো না, এটা সুটেবিলিটির হিসাবে ইনভেস্টরকে দেখে বুঝতে হবে আমাদের যে ওনার রিস্ক অ্যাপাটাইট কতটা, ওনার দরকারের হিসাবে, রিস্ক অ্যাপাটাইটের হিসাবে, ওনার ফাইন্যান্সিয়াল গোলের হিসাবে আমাদের একটা বাস্কেট তৈরি করতে হবে কম্বিনেশন মিলিয়ে। একদম। মিড, লার্জ অ্যান্ড স্মলের ক্ষেত্রে মাল্টি ক্যাপ যে ফান্ডগুলো আছে, ফ্লেক্সি ক্যাপগুলো তাও অনেকটা রিজিড, যে ওরা একটা অ্যালোকেশন ধরে থাকে, একটা হায়ার লার্জ ক্যাপ অ্যালোকেশন ধরে থাকে। মাল্টি ক্যাপে আপনার তিনটাই সেগমেন্ট খুব ভালোভাবে রিফ্লেক্ট হয়। অনেক সময় ফ্লেক্সি ক্যাপে স্মল ক্যাপ ভালোভাবে রিফ্লেক্ট হয় না, কিংবা মিড ক্যাপ ভালোভাবে রিফ্লেক্ট হয় না, সেই জন্য রেগুলেটরও আরেকটা ক্যাটাগরি নিয়ে এসেছে মাল্টি ক্যাপ, যেখানে তিনটাই পরিষ্কারভাবে রিফ্লেক্ট হয়। আর চতুর্থটা সবকটা মিক্সড। সো ফার্স্ট 25 ইজ লার্জ, সেকেন্ড 25 ইজ মিড, থার্ড 25 ইজ স্মল, দেন দ্য ডিসক্রিপশনটাও আছে। কারেক্ট। তো এই মাল্টি ক্যাপ আমার খুব ফেভারিট, বিশেষ করে এসআইপি অ্যালোকেশনের জন্য, যেখানে প্রতিটা মার্কেট ক্যাপের শেয়ার ওর মধ্যে থাকবে। আপনার কি মনে হয় যে মাল্টি ক্যাপটা কি অনেকটাই একটা কমপ্লিট বাস্কেট? সো প্রবীণ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্ড আমি খুব সিম্পলভাবে উত্তর দেবো। একটা রিটেল ইনভেস্টরের কাছে সময় নেই, একটা রিটেল ইনভেস্টরের কাছে বিচার করবার অধা থাকে না। কিন্তু যদি আমাকে চিন্তা করতে হয় যে একটা রিটেল ইনভেস্টরের কাছে, আমাদের একটা ওল্ড হিরো হন্ডা অ্যাড ছিল ছোটোবেলায়, ফিল ইট, শাট ইট, ফরগেট ইট। তো আমাকে যদি একটা এসআইপি যেটা অল সিজনের জন্য চলতে পারে, লম্বা পরিধির জন্য, লম্বা সময়ের জন্য, 5 সাল, 10 সাল, 15 সাল, 20 সাল, তাহলে আমি খুব ক্লিয়ারলি, অ্যাজ ইউ সেড রাইটলি, 25% লার্জ, 25% মিড, 25% স্মল, আমায় কিছুই করতে হচ্ছে না। I am completely filling it, shutting it and forgetting it, and আমার অ্যালোকেশনটা কিন্তু ঠিক আছে। The only difference which I will bring in, and সেটা আমাদের নলেজের জন্য দরকার, মাল্টি ক্যাপ ইজ এ কন্ট্রোলড এক্সপোজার, ফ্লেক্সি ক্যাপ ইজ এ ডাইনামিক এক্সপোজার। ফ্লেক্সি ক্যাপে ফান্ড ম্যানেজারের উপরে আমরা ছেড়ে দিই যে কতটা সে পুরোপুরিটাই ফ্লেক্সিবল, যে অত্যধিক বেশি লার্জ নিতে পারে, মিড নিতে পারে, স্মল নিতে পারে, ডিপেন্ডিং অন দ্য মার্কেট কন্ডিশনস। বাট আই থিঙ্ক মাল্টি ক্যাপ is a very good option for the retail investor because it gives you a controlled exposure, mandated exposure of large, mid and small, and that's why the regulator has got this category so that it works very well for the, কারণ আপনাকে আলাদা করে আর মেনটেন করতে হচ্ছে না লার্জ ক্যাপের এক্সপোজার, মিড ক্যাপের এক্সপোজার, স্মল ক্যাপের এক্সপোজার। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আজকে কনসিডারেশনের মধ্যে চলে এসেছে। কোন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব, ইনভেস্টমেন্টের জন্য কি কি বিষয়ে একটা রিটেল ইনভেস্টরকে জানা উচিত ডিসিশন নেওয়ার জন্য? ফ্যান্টাস্টিক। সো অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই থিঙ্ক খুব সিম্পলভাবে যদি সহজ ভাষায় আমি বোঝাতে পারি, সব থেকে আগে আমরা কাকে বেশি ফ্যামিলিতে রেসপেক্ট করি? এল্ডারলি। কেন? কারণ তার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। অসাম, রাইট? তো সেই রেসপেক্টটা আসে কারণ তারা শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেকটা সিজন দেখেছে। And that is very important when you look at a mutual fund also from an investment perspective. Any fund which has seen many years, any fund which has seen many, অনেক দশক দেখেছে বা ডিকেডস দেখেছে, তারপরেও তারা দাঁড়িয়ে আছে। এরকম প্রচুর ফান্ড আছে যারা 25 বছর কমপ্লিট করেছে, 30 বছর কমপ্লিট করেছে। তাদের দক্ষতা তারা দেখে এসছে। That is important to consider before choosing a mutual fund. Vintage, if I have to put it very simply. Second point,
the fund managers. And more than the fund manager, it is not the marquee names. Style বা process কারা follow করে, তাদের প্রসেসটা কি, তাদের কি ম্যান রিস্ক নেই, দ্যাট সবাই obviously there are many fund managers which are doing so well, but more than the fund manager, the investment philosophy or the process, যেমন আমাদের ফ্র্যাঙ্কলিন টেম্পলটনে ফ্রেমওয়ার্ক হচ্ছে QGSV, আমি যদি বোঝাতে পারি একটা এক্সাম্পল দিয়ে। সো Q stands for quality, G stands for growth, S stands for sustainability and V stands for valuation. তো আমি যদি কোনো সিকিউরিটি তুলতে যাই মার্কেট থেকে, এই চারটে ফিল্টারের মধ্যে দিয়ে তাকে কোয়ালিফাই করতে হবে টু ফিচার ইন মাই পোর্টফোলিও। তো একটা স্টকের জার্নি ফ্রম দ্য মার্কেট टू द पोर्टफोलियो इज अ लॉन्ग वन. इट डज नॉट हैपन मेरे को कल ये अच्छा लगा और परसों मैंने इसको ले लिया. It is a journey and it is a process. So I think vintager पर आशा उचित process. Third part, the long-term returns against the risk. So technically একটা রেশিও আছে যেটাকে বলে শার্প রেশিও. শার্প রেশিও কি? Extra unit of returns for each extra additional unit of risk taken. তার মানে আমি কতটা রিটার্ন পাচ্ছি ফর অ্যাডিশনাল ইউনিট অফ রিস্ক টেকেন, অ্যান্ড তার ওটাকে ইন্টারপ্রেট করার হচ্ছে শার্প রেশিওটা যার একটু বেশি সেই ফান্ডটা ভালো. তো আই থিঙ্ক এগুলো টেকনিক্যাল টার্মস যেটা আপনি করেন প্রবীণ, আমি জানি আপনি খুব ফান্ড সিলেক্ট করার আগে শার্প, জেনসেনস আলফা, বিটা, এসডি অনেকেই বুঝতে পারবেন না, বাট দের ইজ আ লট অফ থিংস উইচ গোজ ইন টু ইট বিফোর সিলেক্টিং এ ফান্ড. বাট আমাদের যদি সহজ করে বোঝানো চাই, ভিন্টেজ, প্রসেস, long-term average, these are some of the considerations one should keep in mind before choosing a mutual fund. আপনি টপ ডাউন ম্যানারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন. বটম আপ ম্যানারে যদি আমি বলতে চাই, অনেক সময় আমরা দেখি যে পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে অনেকেই ভালো ফান্ড চুজ করতে চান. তো যেমন গাড়িতে আমরা রেয়ার ভিউ মিররে দেখে গাড়ি চালাতে পারি না, সামনের দিকে দেখতে হবে, ও আমি পাস্ট পারফরমেন্সের দেখে সামনের রিটার্নটা বোঝা যায় না. সেটা একটা কনসিডারেশন হতে পারে 10টার মধ্যে, কিন্তু অন্যান্য কনসিডারেশনগুলো ফান্ড ম্যানেজারের ক্রেডেন্সিয়াল, ফান্ড হাউসের প্রসেস, তাদের দৃষ্টিভঙ্গি, কনসিস্টেন্সি, অনেক কিছুই দেখতে হবে. আর তার হোলিস্টিক ম্যানারে একটা ফান্ড চুজ করতে হবে. না হলে বারবার আমরা যদি ওই হিরো ফান্ড ম্যানেজারের পিছনে দৌড়াই তাহলে অসুবিধায় পড়বো. কারেক্ট, অ্যাবসলিউটলি. পার্সোনাল ফাইন্যান্সে আমরা বারবার একটা শব্দ খুঁজে পাই, অ্যাসেট অ্যালোকেশন. অ্যাসেট অ্যালোকেশন কেন জরুরি? যদি আমি ডেট ফান্ডের তুলনায় ইকুইটিতে রিটার্ন সবসময় বেশি পাচ্ছি লং টার্মে, তাহলে অন্যান্য অ্যাসেট ক্লাস কেন দরকার? আমার অ্যাসেট অ্যালোকেশন কেন জরুরি? এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি. আগেন এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর যেটা আজকের মার্কেটে হয়তো অনেকেই বুঝতে পারছে যে অ্যাসেট অ্যালোকেশনের প্রাধান্যটা কতটা. কেউ 100 টাকা ইনভেস্ট করলো, 60 টাকা করলো ইকুইটিতে, 40 টাকা করলো এফডিতে. মার্কেট বাড়লো, 60 টাকাটা হয়ে গেল 80 টাকা, আর ওদিকে হয়ে গেল 20 টাকা. অ্যাসেট অ্যালোকেশনটা দরকার ওই 80 টাকাটা আবার 60 টাকায় নিয়ে আসা, যাতে আমি বুক করে নিয়ে আবার ওটাকে 60 টাকায় নিয়ে আসি. 60 আর 40-এর গেম প্ল্যানে থাকা উচিত. আমার যে এতটা বেড়ে গেছে সেটা बुक कराओ इज़ इम्पॉर्टेंट. दैट 60 और 40 के हिसाब से मैंने पैसा डाला, 60 रुपया बन गया 80 रुपया, और ওই 80 টাকাটা আবার রিব্যালেন্স করে নিয়ে আমার করা উচিত অ্যাসেট অ্যালোকেশন. অ্যাসেট অ্যালোকেশন ইজ নট অনলি অ্যাবাউট গোল্ড, রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইটি অ্যান্ড মিউচুয়াল ফান্ড. ইট ইজ অলসো অ্যাবাউট লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ. ইট ইজ অলসো অ্যাবাউট US, China, India. It is also about gold, real estate, equity and mutual funds. So diversification is very important, and asset allocation is just one part of it, which is like the asset class where you are investing. So আজকের দিনে যেখানে ইকুইটি মার্কেটস হ্যাভ বিন ভেরি ভোলাটাইল, আজকেই আমার একটা ইনভেস্টারের সাথে কথা হচ্ছিল. সে বলল, सर अगर ये बात हम सुने होते हैं आपके 5-6 साल पहले, आपने बोला था that you should start looking at debt also. Debt is so important because আজকে যখন মার্কেট ধর করে পড়ে গেছে অনেকখানি, তখন আজকে যদি কেউ ডেটে থাকতো তাহলে কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশনটা আমার কমপ্লিটেড থাকতো. সো ইটস এ কম্বিনেশন. ক্রিকেটে অ্যাজ ইউ নিড ডিফারেন্ট প্লেয়ার্স, ইউ নিড এ রোহিত শর্মা, ইউ নিড এ দ্রাবিড, ইউ নিড এ পুজারা. Asset allocation, everybody has to contribute so that your team returns, your asking run rate are all within the overs within which you can win the match.
as the simple saying goes ki don't put all the eggs in the same single basket. Absolutely. দিনের বেলায় মনে হয় না যে রাত্রে আবার অন্ধকারও নামবে, আবার টর্চের দরকার পড়বে, কিন্তু 12 ঘন্টায় অনেক কিছুই বদলে যায় কয়েক ঘন্টার মধ্যেই। Absolutely. তেমনি কোনো একটা অ্যাসেট ক্লাস যখন খুব ভালো পারফরমেন্স করে, খুব ভালো কিছু একটা করে, তখন মনে হয় যে এটাতেই তো হয়ে যায়, কিন্তু আবার সেটা রিভার্স মিন আসে, Correct. আর তখন মনে হয় যে করলে ভালো হতো, তাহলে আমাদের ডিপেন্ডেন্সিটাও কম হয়, আমরা অনেকটাই লো ভোলাটিলিটিতে ভালোভাবে জিনিসটাকে, আমাদের অ্যাসেটটাকে আমরা ওয়েলথ ক্রিয়েশনের দিকে এগিয়ে যেতে পারি যদি আমরা বেসিক্সটাই অনেকটা ফলো করি। Correct. তার মধ্যে অ্যাসেট অ্যালোকেশন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। Absolutely. সিদ্ধার্থ, ইমার্জেন্সি ফান্ড কেন দরকার? এমার্জেন্সি ফান্ড খুব সিম্পল ভাষায় যদি আমি বলি এমার্জেন্সির জন্য, বাট আই উইল পুট ইট, আই উইল ট্রাই অ্যান্ড আনসার ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। তো আমাদের থাম্ব রুল বলে ইনভেস্টমেন্টের দুনিয়ায় দ্যাট 6 মাসের এক্সপেন্সেস যেন ব্যাংকের খাতায় থাকে। কারণ আমি যখন ইনভেস্ট করি, আমরা যদি সব টাকাটাই ইনভেস্ট করে দিই আর যদি মার্কেট ভালো না থাকে, তাহলে আমি মার্কেট ভাঙিয়ে সে টাকাটা বের করতে চাই না। মোটামুটি এমার্জেন্সি বলতে কি বোঝায়? এমার্জেন্সি বলে কারোর হেলথ খারাপ হলো, কোনো হট করে কত ফিস দিতে এলো, বা মেডিকেল রিকোয়ারমেন্টস ফর পেরেন্টস। সো এমার্জেন্সি টিপিক্যালি বলে যে আমার যদি 2 লাখ টাকার খরচা হয় পার মান্থ, তাহলে 2 লাখ ইন্টু 6 is 12 lakhs always should be in my bank account, which I will not touch. It has to be steady. আমার लोभ আসতে पारे जे 12 लाख रुपया मैं सेविंग्स में डाल के क्रिमिनल ऑफेंस कर रहा हूँ, क्योंकि वो 12 लाख रुपया का अपॉर्चुनिटी कॉस्ट कैन बी हायर, बट दैट इज बिहेवियर, and the behavior is that 6 months emergency fund should be there, because you never know when the rainy days come and you will have to break your good investments which should get the audacity of time to stay invested in the market. So emergency fund 100% থাকতে হবে। কেউ 6 মাসের রাখতে পারে, কেউ 9 মাসের রাখতে পারে, কেউ 12 মাসের রাখতে পারে, বাট টিপিক্যালি 6 মাসের থেকে কমের এমার্জেন্সি ফান্ড রাখা উচিত নয়। আর্জেন্ট সিচুয়েশনে, জব লস কিংবা মেডিকেল ক্রাইসিস কিংবা আর্জেন্সির জন্য আমাদের 6 থেকে 12 মাসের এক্সপেন্সেসের টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখতে হবে। দিনের বেলা পরিষ্কার আকাশে বোঝা যায় না যে ছাতার দরকার পড়বে, হঠাৎ করে বৃষ্টি নামলে তখন অসুবিধা। আর আমরা যে ইনভেস্টমেন্টটা করছি সেটা মাঝে মধ্যেই তুলে নেওয়া ঠিক না। তো আমরা যদি ইমার্জেন্সির প্ল্যান না করি, তাহলে সেই টাকায় হাত দিতে হবে, আমাদের প্ল্যানিংটা নষ্ট হবে। কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল, আমরা যদি আমরা জানি যে ইমার্জেন্সি আসতে পারে, সেক্ষেত্রে আগে থেকেই প্রভিশন করে নেওয়াটা ভালো। কারেক্ট। সো এই কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল আমার খুব কাছের টার্ম। আমরা সবসময় এটা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের সেলস টিমকে বলে রাখি, there are 2 things, one is B2B, one is CTC. B2B is back to basics, CTC is control the controllables. CTC is not cost to the company. আর B2B বিজনেস টু বিজনেস না, না, B2B is not business to business, it's back to basics. কখনো যখনই রেনি সিজন হয় না, তখন লোকেরা ভাবে যে এবার কি করা উচিত। সিম্পল বেসিক্স হ্যাজ টু বি রাইট, asset allocation, long-term orientation, and what can you control? You can't control anything in the market. তো বেঞ্জামিন গ্রাহামের একটা খুব ভালো কোট আছে প্রবীণ, সেটা বলে হচ্ছে মার্কেটস ইন দ্য শর্ট টার্ম আর লাইক ভোটিং মেশিন, মার্কেটস ইন দ্য লং টার্ম আর লাইক ওয়েইং মেশিন। What does it mean? It means in the short term it is more of a sentiment, yes or no, ওপরে যাবে না নিচে যাবে। So it's like it works like a voting machine. But over the long term, the profitability of the corporate earnings, the companies, that makes the market very heavy, and that's where the weighing machine concept comes in. Awesome. মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করার সময় অন্যান্য অ্যাসেট ক্লাসও আছে, কিন্তু প্রাইমারিলি ডেট আর ইকুইটির গল্প শুনি। এই দুটো অ্যাসেট ক্লাসের মধ্যে প্রাইমারি তফাৎ কি, সোজাভাবে যদি বলতে চাই? ডেট মানে হচ্ছে আমি কারোর থেকে টাকা ধার নিচ্ছি, অ্যান্ড ডেট কবে থেকে শুরু হয়েছে? ডেট শুরু হয়েছে অনেক আগে থেকে, রাইট? সো হোয়াট ইজ সিম্পলি আমি যদি 100 টাকা কারোর কাছ থেকে নিয়ে আমি 110 টাকা তাকে ফেরত দেবো। দিস ইজ এ কনসেপ্ট অফ ডেট। I am not using the money, I am giving you the money to you for use. Correct. And you are paying the rent of the money. Correct, absolutely. And ये बहुत पुराने समय से चालू हुआ है। सबसे पुराना डेट है जब आपके पास एक गाय होता था और आप वो गाय और बछड़ा दोनों देते थे, क्योंकि आप किसी को और गाय दे दिए। So it started during the barter system, right? The concept of how the debt started working. But what is equity? Equity, as the name suggests, is the equitable ownership. So you are giving a portion of your business to be owned by somebody. So the business is being owned by somebody. So কারোর সেটা অধিকার ওই বিজনেসের উপর, সেটা কিন্তু ডেট নয়। দ্যাট ইজ দ্য ইকুইটি সাইড।
তো আমাদের যেমন একটা ডেট সাইড হয় আর একটা ইকুইটি সাইড হয়। এবারে আমি ইনভেস্টমেন্টের ভাষায় চলে আসি। ডেট ইজ সাপোজেডলি টু বি স্লাইটলি মোর কনজারভেটিভ, রিলেটিভ কনজারভেটিভ দ্যান দ্য ইকুইটি। ইকুইটি, আপনি যদি একটা বিজনেসের ওনার হতে চান তাহলে তো ওটার রিস্ক, ওপরে বিজনেস ভালো করলো বা ভালো করলো না, দুটোরই রিস্ক আপনার ওপরে, আর সেই রিস্কটা ক্যান বি ভেরি ভোলাটাইল। কিন্তু ডেটে কী হয়, আপনি একটা টাকা দিয়েছেন, আপনি ওই টাকাটা পাবেন, সেটাতেও রিস্ক আছে, সেটা তো নানা ধরনের রিস্ক আছে, ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক, বাট দ্যাট ইজ রিলেটিভলি লেসার দ্যান দ্য কাইন্ড অফ রিস্ক হোয়াট উই সি ইন equities. So in simple terms, equity and debt are two ways of raising capital. One is by getting money through the fixed income route, one is by giving ownership to public. ইনভেস্টারের দিক দিয়ে কী তফাৎ হয়? প্রায়শই দেখি লং টার্মে ডেটের থেকে ইকুইটি রিটার্ন বেশি পাচ্ছে। Correct. So simple terms again, equity will give you better returns in the long run, but debt gives you the downside protection of volatility. সেই জন্য আমরা যদি আবার অ্যাসেট অ্যালোকেশনের পয়েন্টটায় চলে আসি, আমাদের দুজনকেই কমপ্লিমেন্ট করে ইনভেস্টমেন্টের জায়গায় চলে যেতে হবে। ডেট আপনাকে 6%, 7%, 8% দিতে পারে, ইকুইটি আপনাকে 12, 13, 11 ওভার এ লং টার্ম ইনফ্লেশনকে বিট করে দিতে পারে। ডেট উইল প্রোটেক্ট ইউর ডাউনসাইড, ইকুইটি উইল গিভ ইউ দ্য আপসাইড। তো আমাদের দু খেলোয়াড়কে নিয়ে আমাদের একটা পোর্টফোলিও লেভেল, একটা হেলিকপ্টার ভিউ যদি আমি নিই, একটা পোর্টফোলিও লেভেল, বোথ হ্যাজ টু কমপ্লিমেন্ট ইচ আদার টু অ্যাচিভ দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আর ইনভেস্টমেন্ট গোল। ডিফারেন্ট অ্যাসেট ক্লাসের রিটার্নের ব্যাপারে যখন আমরা কথা বলি, তখন অনেক সময় আমরা বলি যে 1.5% মেবি এই রেঞ্জে এই রিটার্ন নর্মালি আসে, লং টার্মে এক্স রেঞ্জে আসে, আর ইকুইটিতে ওয়াই রেঞ্জে রিটার্ন পাওয়া যায়। কিন্তু এই রিটার্নটা আমরা অ্যাবসলিউট রিটার্নের কথা বলি, নমিনাল রিটার্নের কথা বলি, রিয়েল রেট অফ রিটার্নের কনসেপ্টটা কি? সো এটা আমি একটু অন্য করে বলি। লাস্ট 20 বছরের ইনফ্লেশন হচ্ছে 6%। লাস্ট 20 বছরের এফডি রেট 1994-95 ছিল 12-13%। ঠিক। আজকের দিনে এফডি রেট হচ্ছে 5-6-7%। তো আমার যদি ইনফ্লেশন হয় 6% আর আমার যদি এফডি রেট বা ফিক্সড ইনকামের রেট হয় 7%, দেন হোয়াট ইজ মাই রিয়েল রিটার্ন? ইট ইজ 2%, কারণ আমার इन्फ्लेशन चले जाते। ताले आप ऐसा सोचिए कि मुझे ऐसा जगह एक निवेश करना है जो 6% से ज़्यादा देगा। अगर 6% से कम होता है तो रियल रिटर्न नेगेटिव हो जाता है। আমি ভাবছি আমার টাকা বাড়ছে, কিন্তু পারচেজিং পাওয়ারে যে হিসাবে মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসের দাম বেড়েছে, সেই হিসাবে আমার টাকা বাড়লো না। এবারে যদি ইকুইটি ওভার দ্য লাস্ট 10 years or 20 years have given you 13-14% returns broadly. Now, what is your real rate of return? 6% is taken away by inflation. The balance 6%, if I assume equity has given 12%, is your real rate of return, which is helping you. তো অনেক জায়গাতেই আপনি দেখবেন, এখন আমি একটা অ্যাপ দেখছিলাম কিছুদিন আগে, সেখানে দেখাচ্ছে যে ইনফ্লেশনের পরে আপনার রিটার্ন কত এসছে আর ইনফ্লেশন নিয়ে আপনার রিটার্ন কত এসছে। দ্যাটস এ ভেরি গুড ওয়ে অফ শোয়িং রিটার্নস দ্যাট ইনফ্লেশনের পরে রিটার্নসটা কমে যাচ্ছে। কারণ আমি যদি ইনফ্লেশন আগামী 15 বছর 20 বছরের জন্য ফ্যাক্টর ইন করি, তাহলে আমি যতটা রিটার্নস পেয়ে এসেছি, ইট ইজ অ্যাকচুয়ালি নট দ্য রিটার্ন হোয়াট উই থিঙ্ক হ্যাজ 1 কোটি হয়তো আমার কাছে 3 কোটি হয়ে গেছে, বাট 3 কোটির মধ্যে থেকে আমি যদি ইনফ্লেশনটা বাদ দিয়ে দিই, তারপরে পারচেজিং পাওয়ারটা কতটা বেড়েছে সেটা দেখতে গেলে আমাকে রিয়েল রেট দেখতে হবে। আর অ্যাট টাইমস নট টেকিং রিস্ক মে বি দ্য বিগেস্ট রিস্ক। কেন, যদি আমরা টু মাচ কনজারভেটিভ হই, তাহলে হয়তো আমার ইনভেস্টমেন্ট ইনফ্লেশনটাকে বিট করতে পারছে না। তো সেক্ষেত্রে আমাদের টাকা যা পারচেজিং পাওয়ার ছিল সেটাও বজায় থাকছে না। তো সেক্ষেত্রে যদি আমরা নমিনাল রিটার্ন দেখি, তাহলে অনেক সময় আমরা ভাববো যে না, কম হোক, বাড়ছে। কিন্তু যদি রিয়েল রিটার্ন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যিকারে বাড়ছে, কিংবা এক জায়গায় আছে, কিংবা আমরা পিছনে চলে যাচ্ছি। কারেক্ট। And just to add on, risk is what? Risk is not what you know. Risk, I would say, is what you don't know. Now, when somebody is investing in equity, one is aware of the fact that it can be risky. That risk is known. But today, if there is an earthquake here, I do not know that the earthquake is going to happen. That is the real risk. So as you rightly said, there is a risk in investing in equities, but there is also a risk of not investing in equities, because your real return will not come, and there is a dacoit of inflation which will keep impending your savings. রিস্ক আর ভোলাটিলিটি
তো অনেক সময় আমরা ভোলাটিলিটিকে ভাবি যে এটাই রিস্ক। ভোলাটিলিটি অ্যান্ড রিস্ক ইজ টু ডিফারেন্ট কনসেপ্ট, রাইট? তো ভোলাটিলিটিকে কেন রিস্ক ভাবা উচিত না, আর রিস্ক আর ভোলাটিলিটিটা কোথায় ডিফারেন্ট হয়ে যায় ইকুইটিতে? অনেক সময় যদি আমরা রোলিং রেট অফ রিটার্ন দেখি, তাহলে অ্যাবসলিউটলি দেখি, তাহলে ইকুইটিতে অনেক সময় নেগেটিভ রিটার্ন খুব পরপর আসছে। কিংবা রোলিং রিটার্নে যদি আমরা 3 বছর, 5 বছর, 10 বছর টাইম ফ্রেমটা বড় করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ রিটার্ন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। তো ওটা আমরা বলতে পারি যে ভোলাটিলিটি রাদার দেন রিস্ক। অ্যামেচার ইনভেস্টার কিংবা অনেকেই আমরা অনেক সময় দুটো কনসেপ্টই গুলিয়ে ফেলছি। কারেক্ট। রিস্ক আর ভোলাটিলিটির গ্যাপটা যদি একটু বলতেন। তো আমি এটা একটু অন্যভাবে বলি, ভোলাটিলিটি না থাকলে আমরা রিটার্নস পাবো না। ভোলাটিলিটি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু আর্ন রিটার্নস। কেন? হ্যাঁ, সো গুড ইউ আস্ক দিস কোয়েশ্চেন। কারণ কিছু বছর আপনাকে রিটার্নস দেবে। কারণ উপরে উপরে চলে যাচ্ছে, তাহলে খুব ভালো দেখায় তো, তাহলে ভোলাটিলিটি কেন দরকার আমার? হ্যাঁ, কারণ কিছু বছর আপনি রিটার্নস কামাবেন আর কিছু বছর আপনি ইউনিটস কামাবেন। আচ্ছা। সো রিটার্নস কামানোর জন্য আপনার যখন মার্কেটস উপরে যাচ্ছে আপনি খুব ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মতো ব্যাপার হয়ে গেল। শুধু কাজ করলে ব্যবসা বাড়বে তা না, শরীরটাও ঠিক রাখতে হবে, ফ্যামিলিটাও ঠিক রাখতে হবে। करेक्ट। द वे द मार्केट्स हैव करेक्टेड दिस ईयर, यू आर गेटिंग मोर यूनिट्स। पिछले साल आपने रिटर्न्स कमाए, इस साल आप यूनिट्स कमा रहे हो। थिंकिंग पैटर्न हैज टू चेंज, बिकॉज व्हेन द मार्केट गोज अप योर rupee cost averaging will only work when there is volatility. আমাদের এখানে নর্থ বেঙ্গলে অনেক চা বাগান, আর চা বাগানে না অনেক সময় আমাদের এই বর্ষার সময় প্লাকিং শুরু হয়, এপ্রিল মে থেকে শুরু হয়ে যাবে। তো ইটস টাইম টু আর্ন, reap the benefit. আর তারপরে অনেক সময় ঠান্ডার দিনে পিউনিং করা হয়, গাছগুলোকে ছেটে ফেলা হয় যাতে ভালোভাবে পাতাটা আবার আসতে পারে। তো দুটোই দরকার। এক সময় আপনাকে ইউনিটটা তৈরি করতে হবে, তার মধ্যে আপনি রিটার্নের সুফলটা যাতে পরে পেতে পারেন। আর সেজন্যই ভোলাটিলিটির দরকার। বাজার যদি একদিকেই যায়, যেটা হয়ে ওঠে না, তাহলে আপনার ওই কারেক্টিভ ফেস পাবেন না, বেশি করে ইউনিট কিনতে পারবেন না। So this was volatility, and you asked me the question, what is the difference between risk and volatility? So if this is, so volatility is imperative for you to earn returns, and risk is something very different. Risk is, as I rightly said, the assessment and the knowledge of risk should be there. Risk কি আসছে সেটা আমার জানা দরকার। তো আমি যখন ইকুইটিতে ইনভেস্ট করছি তখন আমার জানা উচিত যে এটা ভোলাটাইল হতে পারে। মিনিমাম 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর অবধি আমাকে ইনভেস্টেড থাকতে হবে। 1 বছরের জন্য কখনো ইকুইটি আমরা সাজেস্ট করি না, আপনিও করেন না, আমরাও বলি না। ওয়াই? বিকজ দের ইজ এ রিস্ক ইন ইকুইটি, অ্যান্ড দ্যাট ইজ ইম্পারেটিভ ফ্রম এ স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। But volatility is an inherent quality because of which you get returns. যদি একটাই লিনিয়ার গ্রাফ হতো তাহলে আপনি কখনো রিটার্ন পেতেন না। ভোলাটিলিটি ইকুইটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওটা থাকবেই। ওটা আমাদের জন্য কতটা রিস্কি হবে সেটা ডিপেন্ড করবে ভোলাটিলিটিকে কিভাবে আমরা নিচ্ছি। আমরা যদি ওটা থেকে দূরে থাকতে চাই, আমরা যদি ভাবি যে ভোলাটিলিটি আমার পোর্টফোলিওকে হিট করবে না, ইকুইটি পোর্টফোলিওকে হিট করবে না, তাহলে আমরা খুব বেশি রিস্ক নিচ্ছি। আমরা যদি মেনে নিই জিনিসটা যে আমার পোর্টফোলিওতে, ইকুইটি পোর্টফোলিওতে ভোলাটিলিটি থাকবে, আর এটা কম সময়ের মধ্যে ভোলাটিলিটিটা আমাকে বেশি এফেক্ট করবে, যতটা আমি টাইম ফ্রেম বড় করে নিতে পারবো ততটাই এটা আমাকে কম এফেক্ট করবে, রিটার্নটা পজিটিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি দেখি যে 2-3 বছরেও ভোলাটিলিটি আমাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু আমি 8-10 বছর, 12 বছর, 15 বছর ধরে ইনভেস্ট করছি, তাহলে এটা ভোলাটিলিটিটাকে আমি আমার ফেভারে নিতে পারবো। রাদার দেন বিং অ্যাফ্রেড, ভোলাটিলিটি উইল হেল্প মি টু আর্ন, টু গ্রো মোর, টু গেট মোর ইউনিটস, অ্যান্ড ইট উইল বি বেনিফিশিয়াল ফর মি। আর আমি যদি ওটাকে অ্যাভয়েড করতে চাই ভোলাটিলিটিটাকে, ওভাবে যদি আমি ভাবি যে এখান থেকে এক্স থেকে আমি ওয়াই সোজা চলে যাবো, ভোলাটিলিটি আসবে না, তাহলে আমি জোর করে রিস্ক নিচ্ছি। কারেক্ট। সো ভোলাটিলিটি ইজ ইউর ফ্রেন্ড, নট ইউর ফো। ইট ইজ অ্যাকচুয়ালি ইউর ফ্রেন্ড। ঠিকভাবে নিলে, না হলে আমরা পোর্টফোলিওতে আরো রিস্কি করে দেবো। আর ঠিকভাবে নিলে রিস্কটাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। তাহলে রিস্ক আর ভোলাটিলিটি দুটোর থেকে দূরে থেকে লাভ নেই, চোখে চোখ দিয়ে এ দুটোকে দেখে নিয়ে এগোতে হবে। কারেক্ট। সিদ্ধার্থ, অনেক সময় ইনভেস্টাররা মান্থলি ইনভেস্ট না করে, এসআইপির মাধ্যমে ইনভেস্ট না করে লামসাম ইনভেস্ট করতে চান, একবারে টাকা দিতে সুবিধা হবে। কেন এসআইপিটাও দরকার? দুটোর মধ্যে কি তফাৎ হয়ে ওঠে? কিংবা অন্যভাবে বলতে গেলে অনেক সময় মনে হয় যে আমি এসআইপি করছি, তাহলে আমার আবার লামসাম টাকা দেওয়ার দরকার নেই। আমার কাছে হাতে টাকা থাকলেও তখন মনে হয় যে এসআইপির মাধ্যমেই এটাকে আমি ধীরে ধীরে ইনভেস্ট করবো। লামসাম আর এসআইপি দুটো কনসেপচুয়ালি কোথায় আলাদা আর কেন দরকার? সো আই থিঙ্ক সব থেকে আমি আগে যেটা বলবো, লামসাম আর এসআইপির অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা স্পেসিফিক্যালি চাইছি, আমার মনে হয় না দ্যাট দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমি বোঝাই যে এইটা হবে বা এইটা হবে তা নয়, দে কমপ্লিমেন্ট ইচ আদার ফার্স্ট অফ অল। সেকেন্ড পয়েন্ট ইজ, যার কাছে টাকা আছে সে লামসাম ইনভেস্ট করতেই পারে। এসআইপিটায় কী হয়, অনেকেই ওয়ার্কিং ক্লাস আছে, তাদের কাছে লামসাম টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকে না। তারা কি করে, তাদের কাছে একটা স্যালারি আসে,
আর সেই স্যালারিটা যেমন আমার এসআইপি আছে, কারণ এভরি মান্থ এন্ড আই গেট এ স্যালারি, অ্যান্ড দ্যাট স্যালারির একটা অংশ দ্যাট ক্যান বি 15%, 20%, 30% ক্যান গো ইন্টু এসআইপিস। লামসামে কী হয়, লামসামে আপনি একসাথে টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আমি বলবো যে লামসামেও কিছুটা স্ট্যাগার করা উচিত, যে দের আর আদার মোডালিটিস লাইক এসটিপিস, সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান, যে একসাথে এক্সপোজার আমি নেবো না। কিন্তু এসআইপির ফুল ফর্ম অনেকে বলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অনেকে বলে না দিস ইজ দ্য নর্মাল দিস থিং, বাট আই উড সে স্লিপ ইন পিস, বিকজ এসআইপি ইজ অগেন ফিল ইট, শাট ইট, ফরগেট। এসআইপিতে কী হয়, আমি যেমন বললাম আগের প্রশ্নতে, যে কিছু বছর আপনাকে রিটার্নস দেয়, কিছু বছর আপনাকে यूनिट्स দেয়। तो आप जितना लंबा एसआईपी करोगे, मार्केट्स का वॉलेटिलिटी जितना होगा, रूपी कॉस्ट एवरेजिंग जिसको हम बोलते हैं कि किसी साल आपको अच्छा रिटर्न्स आएगा, किसी साल आपको अच्छा यूनिट्स आएगा, both of it complements because you are doing your deployment in the market in a staggered manner. So I think SIP is always an easier option. It's a better option because you have that visibility. And আমার মনে হয় না আমাদের ভারতবর্ষে এটা নিয়ে কোনো কনফিউশন আছে। SIP has become a bigger brand than mutual fund. And the other part is আজকের দিনে মোটামুটি অনেক সময় ইনভেস্টাররা বলে আমি মিউচুয়াল ফান্ড করবো না, এসআইপি করবো। এক্স্যাক্টলি, তার সব থেকে বড় রিফ্লেকশন হচ্ছে আজকে 25 থেকে 26 হাজার কোটি টাকা প্রত্যেক মাসে আসছে এসআইপি দিয়ে। আর এই এসআইপি আমার মনে আছে যখন আমি ইন্ডাস্ট্রি জয়েন করেছিলাম তখন খুবই একটা ছোট অঙ্ক ছিল, এটা 100-200 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল, আর আজকের দিনে 25-26 হাজার কোটি টাকা हर महीने आपके पास आ रहा है एज अ इन्वेस्टमेंट इनटू एसआईपीज। आपने मार्केट में ভলিটিলিটি की बात की, এসআইপি দিয়ে যখন আমরা ইনভেস্ট করছি তাই সেই ভলিটিলিটিটা আমাদের ফেভারে চলে আসছে একদম, আর সিস্টেমেটিক ম্যানারে চলে আসছে। আমাকে গেজ করতে হচ্ছে না মার্কেট উপরে যাবে না নিচে, দুটো দিকে আমার লাভ আছে। আমি হায়ার মার্কেটে কম ইউনিট কিনবো, লোয়ার মার্কেটে বেশি ইউনিট কিনবো, আর এটা ডিসিপ্লিন ম্যানারে জার্নিটা চলতে থাকবে। সিদ্ধার্থ, অফলেট অনেক নতুন ইনভেস্টার মার্কেটে আসছেন। যারা নতুন ইনভেস্টার আসছেন, ফার্স্ট টাইম ইনভেস্টার আসছেন, তার জন্য 5টা অ্যাডভাইস টু অ্যাভয়েড মিস্টেক্স। So first would be easier said than done. Have an advisor because advisor is very required, Praveen. Advisor, distributor, একজন ইন্টারমিডিয়েট দরকার। So not an advisor, maybe a distributor or an advisor. Somebody you need a सारथी with you. ये बहुत লম্বা জার্নি है, একলা চলা যাবে না। এটার মধ্যে অনেক উতার চড়াও থাকে, অনেক জায়গায়। আজকে আমার মনে হচ্ছে একটা লিনিয়ার মার্কেটসে আমার মনে হচ্ছে যে আমার কাছে আমি সব জানি, আমি দুটো অ্যাপ দেখে নিলাম বা দুটো রিটার্নস পড়ে নিলাম বা ইকোনমিক টাইমস দেখে নিলাম বা একটা ম্যাগাজিন পড়ে নিলাম, আমি জেনে গেলাম। এটা কিন্তু এত সহজ নয়। তো আমরা যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা যখন আমার হার্ড আর্নড মানিটা ইনভেস্ট করব তখন আমি খালি বই আর পেপার পড়ে তো ইনভেস্ট করব না। সেই জন্য ইউ নিড আ প্রপার ডক্টর ফর ইউর ফাইন্যান্স অলসো। দ্যাটস নাম্বার 1. My number 2 prescription for the new investors would be aware of what you are doing, right? Just don't go with 1-year returns or 6 months returns. Invest in funds which can be very volatile. If there can be overlap of exposures. আপনি ডাইভার্সিফাইডও করেছেন, আপনি থেম্যাটিকও করেছেন, আপনি মাল্টি ক্যাপও করেছেন, and দেখলেন হয়তো স্টকসের মধ্যে 30% overlap across the 3. So distributor will be able to guide you better. Number 3, stick to asset allocation. If there is something called equities, there is also something called fixed income. There is also something called savings bank. Everything is important. Emergency fund, equity investments, fixed income. Number 4, which I think it's very difficult to follow, be fearful when others are greedy and be greedy when others are fearful. আমরা যদি লাস্ট 20 ইয়ার্সের ডেটা দেখি, মোটামুটি আমি যদি একটা ওভারভিউ দিতে পারি, মার্কেটস থেকে টাকা বেরিয়েছে যখন মার্কেটস পড়েছে, মার্কেটসে টাকা ঢুকেছে যখন মার্কেটস বেড়েছে। হওয়া উচিত উল্টো। এটা হয়েছে কেন? এটা হয়েছে দের আর অনলি 2 সেন্টিমেন্টস, ওয়ান ইজ গ্রিড অ্যান্ড ওয়ান ইজ ফিয়ার। একটা হচ্ছে লালচ আর একটা হচ্ছে ডর, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। एंड तीसरा कोई इमोशंस नहीं है। इन्वेस्टमेंट में यही 2 इमोशन है, इसी का इर्द गिर्द हम घूमते रहते हैं। So I think what is important is you have to have that knowledge that you have to just stay put, because time in the market is more important than timing the market. So I think that is the 4th one. And 5th one is
be there for a journey. Just don't be there for a quick shot. Be there for a journey, and it will come over a period of time. We can't be impatient. It's a road of patience. So these are the 4 or 5 pointers. বেসিক্স গুলো ফলো করতে হবে, যেমন শর্টকাট মেবি দ্য লংগেস্ট ওয়ে এট টাইমস। তো শর্টকাটের জায়গা নেই, লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবে। আমাদের ইন্টারমিডিয়ারি একজন ডিস্ট্রিবিউটার, অ্যাডভাইজার, একজন সারথি, একজন গাইড দরকার। আমাদের অ্যাসেট অ্যালোকেশনটা ফলো করে চলতে হবে। তো বেসিক জিনিসগুলোকে ফলো করতে হবে, চমৎকারের জায়গা নেই। চমৎকারের জায়গা নেই। It is not a magic. If I have to give you an example, Warren Buffett, he is a genius in terms of creation of wealth. We keep taking examples every time. Almost 90-95% of his wealth has got created after he turned 50 years of age. Why? Because the 8th wonder of the world, which is the power of compounding, starts kicking in only with time. It doesn't happen on day 1, day 2, day 3. তো ওই রাজার গল্প আছে না, যে প্রত্যেক দিন একটা করে ধান দিচ্ছে। তো ওই গল্পটা আমি আপনাকে বলি। একটা রাজা ছিল, সে রাজা বলল যে কি চাই? তো একজন তার প্রজারও বলল যে রাজা সাহেব, আমার কিছু চাই না, আপনি একটা করে ধান দেবেন আমাকে প্রত্যেক দিন, আর পরের দিন তার ডবল দেবেন। তো প্রথম দিন দিল 1, দ্বিতীয় দিন দিল 2, তৃতীয় দিন দিল 4, চতুর্থ দিন দিল 8, তারপরে দিল 16, তারপরে দিল 64। রাজা বললে এটা আর কি, এটা এমন কিছু ব্যাপার না, তুমি আমার একটা করে ধান কত দেবেন? 3 মাস পর দেখছে রাজার পুরো গোদাম খালি হয়ে গেছে। ওয়াই? বিকজ পাওয়ার অফ কম্পাউন্ডিং কিকড ইন। So what is more important is that if you stay put, দেখবেন যারা রিটায়ারমেন্টের দিকে আছে তাদের PF has started becoming very large. Why? Because the more the money has got created, a CAGR of 7%, 8% has really made that money very voluminous. So I think that is very important, that how do you look at the compounding? যেমন সিনেমায় বলে, ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল, তো ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আমরা অনেক সময় ইনভেস্টমেন্টে ভাবি যে আমাদের কি ইনভেস্ট করছি, ইনভেস্টমেন্ট ইনটু রেট অফ রিটার্ন, আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে, কিন্তু তার সাথে টি ফ্যাক্টরটা ভুলে যায়, টাইম। আর টাইমটা যত বড় হবে ততই ওয়েলথ ক্রিয়েশনটা মাল্টিপ্লায়ার হিসাবে বাড়বে। এখানে আমার একটা 15-15-15 রুল খেয়াল পড়ছে, যেখানে আমরা বলি যে 15%-এ 15,000 টাকা প্রতি মাসে 27 লক্ষ টাকার মতো ইনভেস্ট হয়, আর আপনার 1 কোটি টাকা দাঁড়ায়। ফর এন এক্সাম্পল অনলি, 15 ইয়ার্সে পার্সেন্টেজ, টাইম সব কিছু এক্সাম্পল হিসাবে নিচ্ছি আমরা। আর সেটা যদি আমরা 15,000 টাকায় প্রতি মাসে ইনভেস্ট করি, 15 বছরের জায়গায় 30 বছর করি, তাহলে আমরা 27 লক্ষ টাকার জায়গায় 54 লাখ ইনভেস্ট করছি। রিটার্নটা কত দাঁড়াবে? 1 কোটি জায়গায় 2 কোটি, 3 কোটি, 4 কোটি, আলটিমেটলি ইট বিকামস 10 crore। তো 15,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করা হচ্ছে 15 বছরের জন্য, 15%-এ আমরা 1 কোটি টাকা তৈরি করতে পারছি। 15,000 টাকা আবার ইনভেস্ট করা হচ্ছে 15%-এ 30 বছরের জন্য। অ্যামাউন্ট, সময়টা ডবল হলো, কিন্তু 1 কোটি টাকা 2 কোটি টাকা হলো না, 4 কোটি টাকা হলো না, 10 কোটি টাকা হয়ে গেল। তো সময় দিলে গ্রোথটা অনেক বেশি পাওয়া যায়। আমরা কমন মিস্টেকের ব্যাপারে কথা বললাম। Why the behavior is one of the most important things in investing. যেমন ধরুন, তেজি মার্কেটে যখন জিনিসগুলো কস্টলি থাকে, তখন ইনভেস্টরদের মনে হয় যে মার্কেট ইজ সেফ। আইরনিক্যালি বাজার যখন নিচে নামে, যখন সস্তা হয়, রিস্কটা কম সেই অনুপাতে, তখন মনে হয় বাজারটা বেশি রিস্কি। আর ওয়ারেন বাফেট যেটা বলেছেন, বি গ্রিডি হয় না আদার্স আর ফেয়ারফুল, অ্যান্ড বি ফেয়ারফুল হয় না আদার্স আর গ্রিডি, সেটা হয়ে ওঠে না। কেন? সেটা আদার্সদের জন্য বলরা, আমরা তো আদার্স না হয়ে ওর মধ্যে চলে যাই আবার। হ্যাঁ, আর এই যে পারসিভড রিস্ক, তেজি বাজারের রিস্কটা যখন বেশি, তখন কম মনে হওয়া, কম যখন রিস্কটা সত্যি কম, যখন অনেকটাই কারেকশন হয়ে গেছে, তখন রিস্কটা বেশি মনে হওয়া, বাজার থেকে দূরে সরে আসা। আর এই যে বিহেভিয়ারের ব্যাপারটা, এটা তো ম্যাথমেটিক্সের গল্প না, এটা বিহেভিয়ারের গল্প। বিহেভিয়ারটা কতখানি দরকার, আর বিহেভিয়ারটা একজন ইনভেস্টর কী করে কন্ট্রোল করবে? এটাও আমি একটা আলাদা এক্সাম্পলে বলার চেষ্টা করছি। দিস ইজ, আই হ্যাভ রেড ইট সামওয়্যার ইন ওয়ান অফ দ্য বুকস, দ্যাট একটা মানুষ 4টে সাইকেল দেখে নিজের জীবনে। আচ্ছা, ফার্স্ট সাইকেল তো সে জানেই না কি হলো, সেকেন্ড সাইকেলে সে ছিল বাট বুঝতে পারলো না, কারণ তার কাছে টাকা ছিল না, সে বোঝেনি। থার্ড সাইকেলটা সে বানায়, থার্ড সাইকেলটা সে এক্সপিরিয়েন্স করে, আর फोर्थ साइकिलটা ही बिकम्स वेरी सीजन्ड प्रोफेशनल। अच्छा, सो एक आदमी का ज़िंदगी में 3 से 4 साइकिल लगता है समझने में, स्टॉक मार्केट एंड म्यूचुअल फंड्स एंड इन्वेस्टमेंट। What has happened in these 3 or 4 cycles that he becomes a seasoned one? First cycle, he doesn't understand anything. Second cycle, he sees people are making money, but he doesn't know because he doesn't have money. Third cycle is the one where he has understood the behavior. Behavior in a very simple way is broadly 3 things.
discipline, consistency, and the thing which matters the most is emotions. We are all human beings. We are surrounded by emotions. If we are able to take emotions out of our investments, I think we are largely home. We have to take it more like a discipline and consistent approach rather than keeping emotions in the way. The moment you greed or fear, এটা কেন হচ্ছে? কারণ আমি কখনো কখনো আমার মনে হচ্ছে যে আমি এতটা টাকা, fear of losing money, greed of making more money than other people. All of these are emotions. If you keep the emotions at bay and if you stick to your basic principles of power of compounding, SIPs, STPs, equity, fixed income, asset allocation, you are largely home. Most of the people who have made money, আপনার যে এক্সাম্পলটা ছিল 27 লক্ষ টাকা, যেটা 2 কোটি হলো, 3 কোটি হলো, all these are numbers. But at the end of the day, it is not about showing these numbers and making people understand. At the end of the day, the people have to get committed to the fact that আমি যে 500 টাকার এসআইপি করছি বা 5000 টাকার এসআইপি করছি, এটা আমি ছোবো না। আমরা বার্গার খেতে 500 টাকা খরচ করে দিই, আমরা কেবল টিভির সাবস্ক্রিপশনে 1000 টাকা দিই, আমরা ওটিটির সাইন আপ করছি 1500 টাকার, বাট আমরা যখন ইনভেস্ট করি তখন আমরা ইনভেস্টমেন্ট করতে চাই না, আমি ওটা স্টিক অ্যারাউন্ড করতে চাই না। এমনই এসআইপি করা উচিত যেটা আমি দিয়ে যেতে পারবো। আমার 2 লক্ষ টাকার এসআইপি করার দরকার নেই। আমার যদি সেভিংসের মধ্যে একটা পার্সেন্টেজ দেখা হয় এবং একটা গোলের সাথে, প্রত্যেকটা গোলের সাথে বিহেভিয়ারটাকে বুঝতে, নিজের ইমোশন বুঝতে হবে আর ইমোশনটাকে অ্যালাইন রাখতে হবে। যেমন রোজ দাবেলি বলেন দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ার বইয়ে, যে আপনার বায়াসগুলো আপনাকে ক্লিয়ার একটা পিকচার নিতে দেয় না আর আপনাকে ভালোভাবে ডিসিশন নিতে দেয় না। বিকজ সো মেনি বায়াসেস, ছোটবেলায় আপনার বায়াস কম থাকে, যেভাবে আপনি বড় হন অনেকগুলো বায়াস আপনার কাছে চলে আসে। হয়তো আপনি বুধবারে একটা বড় কাজে সাকসেস পেয়েছেন, তো আপনার মনে হয় যে বুধবার আমার জন্য লাকি। হয়তো 12 তারিখে আপনার কিছু ক্ষতি হয়েছে, তো আপনার মনে হবে যে 12 তারিখ আমার জন্য খারাপ। তো এই বায়াসেসগুলো চলে আসে, আর সেটার জন্য বুঝতে হবে। আর ইনভেস্টমেন্টেও অনেকগুলো কমন বায়াস আছে, লস অ্যাভারশন বায়াস। আমরা যদি 1 টাকা আর্ন করি যতটা খুশি হয়, 1 টাকা লুজ করলে আমাদের তার 3 গুণ অলমোস্ট কষ্ট হয়। তো আমরা কষ্টটা দেখতে চাই না। এই জন্যই অনেক সময় যখন বাজারটা নিচে নামে তখন আমরা বুঝি যে ঠিক না, কিন্তু আমরা এসআইপি বন্ধ করে দিতে চাই, সেই সময় আমরা ইনভেস্ট করতে পারি না। সেই জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়্যার যদি আমি থাকি যে এই বায়াসগুলো ইনভেস্টমেন্টের মাঝখানে আসতে পারে, চাই লস অ্যাভারশন বায়াস, অ্যাকশন বায়াস, অ্যাঙ্কারিং বায়াস, তো তাহলে আমি আরও ক্লিয়ারলি সেই বায়াসগুলোর ব্যাপারে অবগত থাকবো আর আরেকটা পরিষ্কার ডিসিশন নিতে পারবো। আর এইটাই প্রবীণ হচ্ছে বিহেভিয়ার। এইটার উপর যদি আমি দক্ষতা আনতে পারি তাহলে আমি কিন্তু হোম। সো ইনভেস্টমেন্ট ইজ নট অল অ্যাবাউট ম্যাথামেটিক্স, ইটস মাচ মোর বিহেভিয়ার। অ্যাবসলিউটলি। অ্যান্ড সেটাই যদি আমি দেখেছি, অনেক আমাদের ডিস্ট্রিবিউটর বন্ধুরা বিহেভিয়ার ফোকাস করতে শুরু করেছে, কারণ এটা হচ্ছে ইট ইজ, অ্যাজ ইউ রাইটলি সেড, ইট ইজ নট অ্যাবাউট দ্য গামা বিটা আলফা থিটা, ইট ইজ অল অ্যাবাউট doing those simple things consistently in a disciplined manner. That's it. আর আমরা বুঝি যে অ্যাজ এ পার্টনার টু এন এএমসি, আপনারা ফান্ড ম্যানেজমেন্ট আর রিটার্নের কাজ ফান্ড ম্যানেজার করছে, আমরা ইনভেস্টারের পাশে আসি। সেক্ষেত্রে বিহেভিয়ারের ব্যাপারে যদি একটু ভালোভাবে আমরা হ্যান্ড হোল্ডিং করতে পারি, কেননা আমরা সাইকেলটা বেশ কয়েকবার দেখে ফেলেছি, তো সেক্ষেত্রে জার্নিটা আরও একটু পোক্ত হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের অবদান এর জন্য অনেক বেশি স্ট্রং, কারণ আপনারা যদি এটা হ্যান্ডেল না করেন বিহেভিয়ারটা, তাহলে ফান্ড ম্যানেজাররা হ্যান্ডেল করতে পারবে না। কারণ এই বিহেভিয়ারের জায়গাটা যে আপনারা সার্ভিসিং বলুন, বোঝানো বলুন, তাদেরকে ওরিয়েন্ট করা বলুন, 26,000 কোটিটা তো একদিনে পাহাড়টা তৈরি হয়নি, এটা তো প্রচুর ডিস্ট্রিবিউশন পার্টনার্স বন্ধুরা মিলে তৈরি করেছে। সো আই থিঙ্ক আপনাদের অবদান অফ মুভিং ইন্ডিয়াজ ইনভেস্টমেন্ট জার্নি টুয়ার্ডস এ হায়ার পার্সেন্টেজ টু দ্য ওভারঅল পপুলেশন, kudos to you people. Thank you. সিদ্ধার্থ, কোন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের হাইব্রিড ফান্ড বেছে নেওয়া উচিত? Again, an interesting one. প্রবীণ, আমার মতে না, হাইব্রিড ফান্ড হচ্ছে একটা ইউনিক ক্যাটেগরি, অ্যান্ড ইকুইটি আছে, ফিক্সড ইনকাম আছে। হোয়াট ইজ হাইব্রিড? হাইব্রিড হচ্ছে ইকুইটি আর ফিক্সড ইনকাম দুটোরই কম্বিনেশনে একটা পরিধি, একটা অপশন। যারা অ্যাবসলিউটলি রিটেল ইনভেস্টার, যাদের অ্যাসেট অ্যালোকেশন দরকার নেই আলাদা করে মেনটেন করার জন্য, আগেন ফিল ইট, শাট ইট, ফরগেট ইট যদি আমি বলি, আমার কাছে যদি একটা হাইব্রিড ফান্ড হয়, যেমন ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, ইকুইটি হাইব্রিড, কনজারভেটিভ ডেট হাইব্রিড, ইকুইটি সেভিংস, এগুলো সব হাইব্রিড ক্যাটাগরির মধ্যে আসে। এতে এক্স্যাক্টলি কী হয়, মোটামুটি একটা ব্যালেন্স লেভেল অফ ইকুইটি এক্সপোজার আছে, ব্যালেন্স লেভেল অফ ফিক্সড ইনকাম আছে, অ্যান্ড ব্যালেন্স লেভেল অফ এনি আদার অ্যাসেট ক্লাস আছে। যারা অ্যাবসলিউটলি রিটেল ইনভেস্টার, যাদের দরকার নেই
ইকুইটি আছে, ফিক্সড ইনকাম, তারা সোজাসুজি হাইব্রিডে এসে থাকতে পারে। তো আমার কাছে হাইব্রিড হচ্ছে তাদের কাছে জরুরি যাদের অ্যাসেট অ্যালোকেশনের আলাদা কোনো দরকার হবে না। তো অ্যাবসলিউটলি রিটেল, দেখুন একটা যদি পিরামিড দেখি আমি, একটা HNI আছে, একটা মাস অ্যাফ্লুয়েন্ট আছে, আর অ্যাবসলিউটলি রিটেল আছে। তা আমার কাছে হচ্ছে রিটেল আর কিছুটা মাস অ্যাফ্লুয়েন্ট হাইব্রিডটা দেখতে পারে, কারণ ওটা অটোমেটিক আপনাকে রিব্যালেন্সিং করে দিচ্ছে। ট্যাক্সেশনের কথা বললাম, অটোমেটিক যখন ইকুইটি থেকে ফিক্সড ইনকাম থেকে ইকুইটি আসছে, আমরা আগে খালি কথা বলছিলাম ইকুইটির, বাট এখন ইকুইটি থেকে ফিক্সড ইনকামে যে আমরা ব্যালেন্সিং করছি তাতেও কিন্তু আমাদের ক্যাপিটাল গেইনস লাগছে না। অ্যাজ অ্যান ইনভেস্টার একটা ফান্ড লেভেল যখন ফান্ড ম্যানেজাররা করছে তাদের কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না। তো আমার কাছে অটোমেটেড একটা প্রোডাক্ট আছে। বাট লেট মি অলসো গিভ ইউ যে আমাদের একটা ইনভেস্টারের সাথে আলাদাভাবে কথা বলতে হবে যে একটা বুল রানে বা একটা যখন মনে হচ্ছে আমার দেশ প্রগতির দিকে আছে, অ্যান্ড আপনি জানেন না আগামী 5 বছর 10 বছর 15 বছর আমার দেশ ভালো করবে, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন একটা লং রান আছে, তখন আপনি কতটা হাইব্রিডে দেবেন, কতটা ইকুইটিতে দেবেন, কতটা ফিক্সড ইনকামে দেবেন, ভাবতে হবে যে কত দিনের টাকা, কত দিনের আপনার ডিউরেশনটা অতটা লম্বা আছে কিনা, Exactly. আর যদি যদি 7 আপনি বছর, 10 জার্নিটা বছর কি শুধু আপনার ওয়েলথ ক্রিয়েশনের জার্নি আছে, তাহলে আপনি অন্যভাবে ভাববেন। আপনার স্টেবিলিটি প্লাস ওয়েলথ ক্রিয়েশনের জার্নি আছে, Correct. আলাদা ভাববেন। হাইব্রিডে আমি ডেটের স্টেবিলিটি পাচ্ছি, ইকুইটির গ্রোথ পাচ্ছি, আর সাথে অটোমেটিক অ্যাসেট অ্যালোকেশন পাচ্ছি, ডেট ইকুইটি দুটোতে ইনভেস্ট হচ্ছে, তো আর রিব্যালেন্সিংও হয়ে যাচ্ছে। কারেক্ট। অনেকে যেমন হাইব্রিড ফান্ড থেকে SWP করে, কারণ তারা অলরেডি একটা লেভেল অবধি চলে এসছে। দেয়ার নিড ইজ নট অ্যাবাউট গেটিং মোর রিটার্নস, দেয়ার নিড ইজ স্লাইটলি মোর টুয়ার্ডস গেটিং হোয়াট এভার রিটার্নস। রিটার্ন দরকার আছে, কেননা ইনফ্লেশন আছে, আর সাথে কিন্তু আমাকে আমার স্টেবিলিটিও দরকার। স্টেবিলিটি তো অ্যাজ এ একটা পার্কিং ফান্ড হয়ে গেল, যেখান থেকে আমি Correct. নট এক্স্যাক্টলি পার্কিং ফান্ড, একটা বেস ফান্ড হয়ে গেল, বেস যেখান ফান্ড থেকে আমি একটা 6% 7% থেকে উইথড্র করতে পারছি, Withdraw প্রতি করবো, আর মাসে স্যালারির মতো আসছে। আমার একটা ক্যাশ ফ্লো থাকবে, Cash আর সাথে আমার একটা রিজনেবল গ্রোথও লং টার্মে আমি কারণ আশা ইকুইটি করতে পারবো। কম্পোনেন্টও উইল গিভ ইউ দ্যাট লিটল বিট অফ অ্যান্ড সাথে ডেট কম্পোনেন্ট আমাকে স্টেবিলিটি দেবে। কারেক্ট, অ্যাবসলিউটলি। যেমন রোহিত শর্মাকে দিয়ে শুধু একজনকে দিয়ে ক্রিকেট টিম হয় না, তেমনি আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন কেন দরকার? সো আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন এই জন্য দরকার, কারণ দেখুন সবথেকে বড় কথা না, আমাদের কাজ অনেক ইজি হয়ে গেছে, কারণ রেগুলেটর আমাদের অনেকগুলো ক্যাটেগরি দিয়ে দিয়েছে। ঠিক। তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, থেম্যাটিক্স, ডিভিডেন্ড ডিল, ভ্যালু, ইন্ডেক্স। তো আমাদের কাছে খুব জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে, কারণ রেগুলেটর বলেছে দেখো প্রত্যেকটা ক্যাটাগরি তোমার একটা করে ফান্ড দরকার, আর তুমি দুটো করে আনতে পারবে না। থেম্যাটিক ইজ দ্য অনলি ক্যাটাগরি যেখানে অনেক থিমসের ওপর আমরা ফান্ড আনতে পারি। এবারে হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির একটা তাৎপর্য আছে, প্রত্যেকটা ক্যাটাগরির একটা ইম্পর্টেন্স আছে, সিগনিফিকেন্স আছে। আমি যদি একটা ক্যাটাগরিতেই প্রত্যেকটা ফান্ড হাউসে করে গেলাম, তাহলে আমি খালি লার্জ ক্যাপ এক্সপোজারই পেলাম, ধরুন আমি লার্জ ক্যাপ ধরলাম, তো মেবি দ্য ইনভেস্টার হ্যাজ গট plethora of choices. ভারতবর্ষে না, people want choices and people like to have choices. So I think somebody can have some large cap of one fund house, mid cap of another fund house, small cap of another fund house. Everything, যেমন আপনি রোহিত শর্মার কথাটা বললেন, everybody has to play well for the team to win. Now এটা তো হয় না যে everybody can play well, কেউ ভালো করবে কেউ খারাপ করবে। একটা স্টাডি বলেছে যে যে ফান্ডটা আজকে ভালো 3 বছর পর ওই ফান্ডটা সব থেকে খারাপ, তার 3 বছর আন্ডার পারফর্ম করে। সব থেকে খারাপ বলতে সব থেকে নিচে র্যাঙ্কিংয়ে। আর ওই 3 বছর পর যে ফান্ডগুলো সব থেকে ভালো, সে ফান্ডগুলো আবার 3 বছর পর, মানে টেকনিক্যালি ইট ইজ রিভার্সন টু মিন, অ্যান্ড ইটস এ ম্যাটার অফ সাইকেল। তো ক্যান উই চেজ পারফরমেন্স? উই কান্ট চেজ পারফরমেন্স। ও ডাইভার্সিফিকেশন গিভস ইউ দ্যাট এবিলিটি দ্যাট কেউ না কেউ তো পারফর্ম করবে, আমি একটা ওভারঅল পোর্টফোলিও লেভেল রিটার্ন আমার মোটামুটি মেনটেন করা যাবে। সো সিম্পল লং আনসার টু ইউর শর্ট কোয়েশ্চেন। সিদ্ধার্থ, আজকের দিনে আমরা এসআইপির ব্যাপারে অনেকেই অবগত, এসআইপির টপ আপ ব্যাপারটা যদি বলতেন। সো টেকনিক্যালি আমরা ওটাকে স্টেপ আপ বলি। মোর দ্যান স্টেপ আপ আমি আগে ডিফাইন করি, আর তারপর বলি কেন স্টেপ আপ দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ আপ এসআইপি ইজ, যদি স্টেডি স্টেট আপনি 10,000 টাকার এসআইপি করছেন, তো ফার্স্ট 1 বছর 10,000 করলেন, সেকেন্ড ইয়ারে আপনি ওটা 10% অফ 10,000 স্টেপ আপ দিলেন। সে ইয়োর স্টেপ আপ ইজ 10%। সো এভরি ইয়ার, প্রত্যেক বছর 10% করে আপনার এসআইপির অঙ্কটা বাড়তে থাকবে। তো প্রথম বছর 10,000, 12 মাস পর 13th মান্থে ওটা হয়ে যাবে 11,000, তারপরে হয়ে যাবে
1100, তাহলে 12,100, এরকম করে করে বাড়তে থাকবে। তো দেখা গেছে যদি আপনি স্টেপ আপ করেন তাহলে ইউ আর মিটিগেটিং দ্য রিস্ক অফ ইউর পারচেসিং পাওয়ার অলসো। ওয়াই? ভেরি সিম্পল, what you were being able to buy with 10,000 rupees in 2000, you will not be able to buy that kind of stuff today with the same amount of money. তো প্রত্যেক বছর আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়, প্রত্যেক বছর আমাদের ওয়েজেস বাড়ে। তো আমার যদি 5%, 6%, 7% বাড়ছে, সেই অঙ্কটা আমি যদি স্টেপ আপ করি, সো দ্যাট ইজ দ্য রিয়েল মেটাল। এসআইপির মাধ্যমে আমি সেভিংসটাকে অটোমেট করলাম, ইনভেস্টমেন্টটাকে অটোমেট করলাম, আর স্টেপ আপের মাধ্যমে আমি ইনক্রিমেন্টটাকেও অটোমেট করে দিলাম। যে আমি আমার একটা আর্নিং এত টাকা ইনভেস্ট করব, সেটা এসআইপি, আর সেটা আমার যেভাবে একটা এক্সপেক্টেড আর্নিং এর গ্রোথ আছে, সেটাও আমার এসআইপি স্টেপ আপের মাধ্যমে অটোমেটিক একটা হ্যাবিটের মধ্যে চলে আসবে। জিমে যেমন আমরা একটা ওজন উঠালে কিছু ইন্টারভেলের পর পর ওজনটা বাড়িয়ে দিতে হয়, নাহলে আর কাজ করে না তেমন ভাবে। তো এক্ষেত্রেও আমাদের যেমন আর্নিং বাড়ছে, আমাদের যেমন খরচা বাড়ছে, সেভাবে আমাদের ইনভেস্টমেন্টটা বাড়ার কথা, আর সেটা ডিসক্রিপশনে না রেখে সিস্টেমের মধ্যে দিয়ে দেওয়া, সেটাই এসআইপি স্টেপ আপ। আর এখন খুব ইজি হয়ে গেছে, আপনি যদি যখন এসআইপি সাইন করছে তখনই যদি ইনভেস্টর বলে দেয় যে আমি 10% স্টেপ আপ করবো, 5% স্টেপ আপ করবো প্রত্যেক বছর, তাহলে ওইটাই ম্যান্ডেটেড অটোমেটিক্যালি হয়ে যাবে, তাকে আলাদা করে আর বলতে হবে না। আর নতুন তো অনেকেই কি করে, নতুন ফান্ড আর কি আছে, নতুন ফান্ড না, অনেক সময় কি হয় যে আমার একটা পারসেপশন থাকে যে আমার এসআইপি তো চলছে, হয়তো আমি 10 বছর আগে 5 বছর আগে শুরু করেছিলাম, অঙ্কটা কতটা কম ছিল, কিন্তু সেই সময়ের আর্নিং এর আমি করেছি, কিন্তু আজকে আর্নিংটা দুগুণ হয়ে গেছে, এসআইপি সেম অ্যামাউন্ট চলছে। তো সেটা যদি আমি স্টেপ আপের সাথে দিয়ে দেই, তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে চলবে একদম, আর ইন্ডিভিজুয়াল আপনাকে ইন্টারভেন করতে হবে না আলাদাভাবে, তাহলে আলাদা করে, কারণ ইউ হ্যাভ কেপ্ট ইট ফুললি অটোমেটেড দিস টাইম, ইউ ডোন্ট হ্যাভ টু ইন্টারভেন উইথ এনি কাইন্ড অফ হিউম্যান ইন্টারভেনশন, আর হ্যাবিটটাই লাস্টে গিয়ে কাজ করে। তো এটাও স্টেপ আপটাকেও আপনি হ্যাবিটে নিয়ে আসলেন একদম। অসম। বাজারে যখন ওঠানামাটা খুব বেড়ে যায়, ভলিটিলিটি বেড়ে যায়, কিংবা বাজার ডিপ কারেকশনে যায়, তখন অনেক সময় ইনভেস্টাররা ভয় পেয়ে এসআইপি পজ করতে চান কিংবা স্টপ করে দিতে চান, সেটা কি উচিত? একদমই না। অ্যান্ড প্রবীণ, এখানে আমি আবার ফেরত যাব যে ডিসকাশনটা আমরা করছিলাম। আজকের যদি আমি তুলনাটা নিতে চাই, তুমি দেখো দ্যাট লাস্ট 3 থেকে 4 বছর লোকেরা খুব ভালো রিটার্নস করেছে, অ্যান্ড তারপরে আজকে আমার ভ্যালু কমতে শুরু করেছে। এখন যদি কোনো ইনভেস্টার বের করে নেয় টাকা, সে লসে বের করবে বা কিছুটা প্রফিটে বের করবে, কিন্তু সে বুঝতে পারছে না যে আমি কোনটা মিস করছি। কারণ আজকে যদি আমি কিনতে যাই, তো আমি কিন্তু আগে এই ভাবতে পাচ্ছিলাম না, আজকে কিন্তু আমি ওই ইউনিটসগুলি অনেক ডিসকাউন্টেডে পাচ্ছি। এটা ইনভেস্টমেন্টের ভাষায় বললে লোকে বুঝতে পারবে না, আমি বোঝাই সেলের মাধ্যমে। অ্যামাজনে সেল আসে, অ্যামাজনের সেলে আমরা সারা বছর অ্যামাজনে কিনে যাচ্ছি, তবে দিওয়ালি বাম্পার সেল আসে, ওই একই জিনিস কিন্তু ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে। কোম্পানিগুলো কি খারাপ হয়ে গেছে? না, কোম্পানিগুলো খারাপ হয়নি, কোম্পানির কিন্তু প্রফিটস ওইরকমই আছে। যেটা 300 কোটি টাকার কোম্পানির একটা প্রফিট দিচ্ছিল, তার হয়তো আপনি একটা স্টক পাচ্ছিলেন 100 টাকায়, সেই কোম্পানির প্রফিট কিন্তু মোটামুটি সেমই আছে, কিন্তু সেই স্টকটা আজকে অ্যাভেলেবেল 50 রুপিস। আপনি কিনবেন না, আপনার কেনা উচিত। আর আপনি যদি ওটার থেকে বেরিয়ে যান, তাহলে তো আপনার অপরচুনিটি লস হলো। তো লোকেরা বুঝতে পারে না দ্যাট there are certain years where one needs to earn returns and there are certain years when one needs to earn units at a discounted price. Once you get that, কালকে যখন মার্কেট বাড়বে, তখন এই ইউনিটসগুলোই কিন্তু, যেটা 50 টাকার, সেটা কিন্তু আবার 100 টাকা ফিরে আসবে। তখন কিন্তু আমার অপরচুনিটি থাকবে না, কারণ আমি আগে থেকে বেরিয়ে গেছি। আর ইনফরমেশনটা ভালো, কিন্তু ইনফরমেশন ওভারে যে আজকের দিন নয়েজটা অনেক সময় পাওয়া যায়, বিভিন্ন টিভি হোক কিংবা অন্য কোনো মিডিয়া হোক, অনেক সময় জিনিসটাকে এক্সাজারেট করা হয়। ইনফরমেশনটা দরকার, কিন্তু ওভার ইনফরমেশনের নয়েজের মধ্যে আমরা অনেক সময় ক্যারিড হয়ে যাই। তো আমাদের আগে থেকে একটা প্ল্যানিং করে নিয়ে করতে হবে, যে ভেবে নিতে হবে, যে রেজলিউশন করে নিতে হবে যে বাজারে ভলিটিলিটি আসতে পারে, কারেকশন আসতে পারে, কিন্তু আমি একজন ইনভেস্টার, আমি ট্রেডার না, আর ইনভেস্টারের হিসাবেই আমি বিহেভ করবো। শর্ট টার্মে আমি বাজার নামলে আমার ভালো, আমার বেশি ইউনিট কেনা হচ্ছে, সেটা আমি একটা রেজলিউশনের মধ্যে রাখবো, যাতে ওই পরিস্থিতিতে আমি ভয় না পাই। ভয়, এই যে তুমি বললে ভয়, গ্রিড অ্যান্ড ফিয়ার, ওটাকে ইমোশনসটাকে বেঁধে রেখে আমাকে বিহেভিয়ারে কাজ করতে হবে। তো ম্যাথমেটিক্সে খুব বেশি না কাজ করে বিহেভিয়ারে কাজ করতে হবে। একদিকে যাতে খুব বেশি গ্রিডি না হয়ে যায়, একদিকে যেমন ফেয়ারফুল খুব একটা না হয়ে যায়, রেল লাইনের মতো মাঝখানে রেখে চলতে হবে, नाइदर टू ग्रीडी नाइदर टू फेयरफुल। एस्केलेटर में कोई चढ़ना नहीं सिखाता है, आप एस्केलेटर में खड़े हो जाते हो, एस्केलेटर चलना चालू हो जाता है, ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ইউ জাস্ট হ্যাভ টু স্টে পুট। যখনই আমরা কিছু একটা কিনতে যাই, যখন আমরা কিছু একটা চুজ করি, আমরা বেস্ট জিনিস চাই, যদি আমার বাজেটের মধ্যে থাকে, ঠিক কি না? মিউচুয়াল ফান্ডে কেনার সময় আমি যদি ভাবি বেস্ট মিউচুয়াল ফান্ড কিনবো, ক্ষতি কোথায়?
ভাবতে ভালো লাগে যে আমি বেস্ট ফান্ড কিনছি, কিন্তু সেভাবে বেস্টটা হয়ে ওঠে না। আর চাওয়াটাও তো খারাপ না, কেন আপনি যদি আজকে একটা ব্লেজার কিনতে যান, আপনার যেই বাজেট ভেবে রেখেছেন সেই বাজারের মধ্যে আছে, দু ধরনের আছে, একটা এভারেজ আছে, একটা বেস্ট। আপনার মনে হচ্ছে এই জিনিসটা বেস্ট আর দামটাও আপনার হাতের কাছে, তো আপনি বেস্টটাই নেবেন। তো মিউচুয়াল ফান্ডে যখন আমি একটা ইনভেস্ট করছি সেই টাকাই করব, তো আমারও মনে হয় আমি যে বেস্ট ফান্ডে ইনভেস্ট করব, কিন্তু তাহলে আমি বেস্ট ফান্ডের পিছনে যাওয়া তো খারাপ না, কিন্তু সেটা হয়ে ওঠে না। কেন না? আর সেই বেস্ট ফান্ডের পিছনে না দৌড়িয়ে কেন আমাকে ডিসিপ্লিনের পিছনে দৌড়ানো দরকার? কারেক্ট। সো ভেরি সিম্পল। আমি অনেক জায়গায় তো প্রেজেন্টেশন দিই বা লোকেদের সাথে কথা বলি, তো আমাকে সব কিছু শোনার পরে কেউ এসে জিজ্ঞেস করে কি স্যার বেস্ট ফান্ডটা কোনটা? সব বুঝলাম, আমি ইনভেস্ট করবো, একটু হালকাভাবে আওয়াজ কমিয়ে পাশে যায় গিয়ে জিজ্ঞাসা করে, এবারে বেস্টটা বলে দিন। হ্যাঁ, এবারে আমি বলি যে বেস্ট ওষুধ কোনটা? তো বলে না এটা কীরকম প্রশ্ন, বেস্ট ওষুধ কী করে হবে? আপনার শরীর খারাপ কি তার উপরে তো ওষুধ নির্ভর করবে। আমি বললাম এক্স্যাক্টলি, আপনার সাথে বসে যদি আপনার লিপিড প্রোফাইল, এক্স রে, ব্লাড সুগার, বিপি, বয়স, ওজন এগুলো না বের করি, তাহলে আমি কি করে বলবো আপনার জন্য বেস্ট? তো মিউচুয়াল ফান্ড ইজ অলসো এ মেডিসিন। We are a manufacturer, you are the doctor, and they are all patients. All of them have to be sat through. There's a proper risk profiling to be done. আপনারা করেন কি? আপনারা তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসাবাদ করে তার কি লায়াবিলিটি আছে, ছেলেকে বাইরে পাঠাবে না বাইরে পাঠাবে না, কেউ রিটায়ার্ড, হয় ডকুমেন্টেড, না হয় কনভারসেশনাল রিস্ক প্রোফাইলিং করে সুটেবিলিটিটা বুঝে এক জায়গায় সুটেবল ফান্ডের দিকে এগিয়ে দাও। কারেক্ট। তো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ সুটেবল ফান্ড অ্যান্ড নট বেস্ট ফান্ড। কারোর হাইব্রিড লাগবে, কারোর লার্জ লাগবে, কারোর মিড লাগবে, কারোর ব্যালেন্সড অ্যাডভান্টেজ লাগবে। তো দের ইজ নাথিং কল্ড বেস্ট মেডিসিন, দের ইজ নাথিং কল্ড বেস্ট মিউচুয়াল ফান্ড। অ্যান্ড if we think that antibiotics could solve everything, no, it is not at all the right remedy for any kind of investment need. I think one has to have that, and that's why the distribution is so important. কারণ যদি অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটর তাদেরকে গাইড করতে পারে যে কোন ফান্ড তাদের কাছে আছে ডিস্ট্রিবিউট করার জন্য, অ্যান্ড কোন কোন ফান্ড তারা দেখাতে পারে, আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট উইচ ফান্ড ইজ বেস্ট। আমরা অনেক সময় ভাবি যে আমাদের জন্য এসআইপি ঠিক আছে, আমাদের জন্য লামসাম ঠিক আছে, আমাদের জন্য ডাইভার্সিফাইড ঠিক আছে, বাট ইউ আর ক্লোজার টু দ্য সোর্স, ক্লোজার টু দ্য ডিসিশন মেকিং, ক্লোজার, ইউ আর রানিং দ্য শো। আপনারা বম্বে আছেন অ্যান্ড আপনারা বাকি জনকে বলবেন যে তোমরা এসআইপি করো, তোমরা এই করো, বাট ইউ হ্যাভ দ্য ইনফরমেশন অ্যাডভান্টেজ, ইউ আর অ্যাট দ্য পাওয়ার সেন্টার। আপনারা আপনাদের টাকা আলাদাভাবে ম্যানেজ করবেন, আমাদের জন্য এসআইপিটা বলে দেবেন। আপনারা কীভাবে আপনাদের টাকা ম্যানেজ করেন? খুব সিম্পল অ্যান্ড খুবই রেলিভেন্ট, অ্যান্ড মেবি আই এম মোর বুলিশ অ্যাবাউট মিউচুয়াল ফান্ড। আমার কাছে মিউচুয়াল ফান্ডটাই হচ্ছে সেভিংস নিজের জন্য। কারণ ছোটোবেলা থেকে যখন থেকে আমি and if I can take my example, I started working when I was 25 years of age in Delhi. And in Delhi তখন আমার স্যালারি ছিল 7,500 টাকা, and this is way back in 2001 or 2000, and market ছিল 2800, right? And অদ্ভুত লাগে না 2800, 2000, 2001। আমিও সেন্সেক্স 2700 পর্যন্ত দেখেছি, তারপর থেকে 95 থেকে ইনভেস্ট করছি। उस समय शायद पैसा नहीं था, सेंसेक्स था। आज शायद पैसा है, सेंसेक्स नहीं। व्हाट इज इम्पॉर्टेंट इज म्यूचुअल ফান্ডের মতো, যেটা আমি আগে বলছিলাম যে ট্রান্সপারেন্ট এত বিউটিফুল মডেল আমার পরিধিতে নেই। আমি একটু স্লাইটলি মোর বুলিশ, কারণ আমি মেবি হ্যাভ বিন ব্রট আপ ইন দিস ইকোসিস্টেম অফ মিউচুয়াল ফান্ডস, বাট for an investor, it's so transparent, so easy to access. Information is available. Every month you can look at the fact sheet and know আপনার টাকাটা কোথায় কোথায় কোন কোন স্টকে গেছে, তার এক্সপেন্স রেশিও কি, তার ফান্ড ম্যানেজার কি। এত পডকাস্টস, এত এডুকেশন সেশনস, প্রত্যেকটা ফান্ড ম্যানেজার কমেন্টারি, এত ইনফরমেশন থাকবে কোথায়? ট্রান্সপারেন্সি আছে। আর এটা যেমন আমাদের জন্য ভালো, সেটা আপনারা যারা ডিসিশন মেকার কিংবা ইউ আর রানিং দ্য শো, আপনাদের জন্য ওটা ভালো। এমন না যে আপনার আলাদাভাবে কিছু চমৎকার আছে আপনাদের জন্য, যে সিক্রেটগুলো আপনাদের জন্য ধরে রেখেছেন, সবার জন্য ভালো। কারেক্ট। সো আই উড পুট ইট উইথ 3 T's: ট্রান্সপারেন্সি, ট্রাস্ট অ্যান্ড টেকনোলজি। সো অল অফ দিস 3 আর ইউনিক টু মিউচুয়াল ফান্ডস। স্যার, আমরা জানি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। একসময় খড়ি দিয়ে উনুন দেখেছি, তারপর গ্যাস সিলিন্ডার দেখলাম, এখন ইন্ডাকশনও দেখছি। তো মিউচুয়াল ফান্ডেও আমরা এফডি দেখছি, পিপিএফ দেখছি। সেভাবেই ইনভেস্টমেন্টেও আমরা একসময় এফডি দেখেছি, আজকেও দেখছি, রেকারিং ডিপোজিট দেখছি, পিপিএফ দেখছি। তার সাথে
মিউচুয়াল ফান্ডও আজকের দিনে কনসিডারেশনের মধ্যে চলে এসেছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভেহিকেলের চেঞ্জটা, নতুন ভেহিকেলগুলোকে, সো কল্ড নতুন ভেহিকেল, রিলেটিভলি নতুন ভেহিকেল যেমন মিউচুয়াল ফান্ড কিংবা এসআইপি অ্যাডাপ্ট করাটা কেন দরকার? এই জন্য দরকার, কারণ সময়ের সাথে আপনি যেমন ইন্ডাকশন কুকারের নুন বললেন, এভরিথিং হ্যাজ চেঞ্জ। আওয়ার এন্টারটেনমেন্ট, দ্য ওয়ে উই ইট, আমরা আগে ভাত ডাল তরকারি খেতাম, আজকে আমরা পিৎজা, বার্গার, স্প্যাগেটি খাচ্ছি। আমাদের এন্টারটেনমেন্ট প্যাটার্ন, আগে আমরা অ্যান্টিনা দিয়ে টিভি দেখতাম, আজকে আমরা দেখছি ওটিটি। সো রিটায়ারমেন্ট অলসো হ্যাজ চেঞ্জড। আগেকার দিনে কীরকম সিস্টেম ছিল, মানুষ বাঁচতো হচ্ছে 75 ইয়ার্স। এখন মেডিকেল ইনফ্লেশন, medical ecosystem has got very stronger. So people are, life expectancy has moved upwards. So মানুষ বাঁচছে হচ্ছে 85-90 years অবধি। তো আগে ছিল রিটায়ারমেন্ট এজ অনলি 15 ইয়ার্স, এখন কিন্তু রিটায়ারমেন্ট এজ 20-25 ইভেন 30 ইয়ার্স হয়ে যাচ্ছে। যে আপনি যখন আর্নিং করছেন না, তখন আপনার আর্নিংটা হবে কি করে? সেইখানে again coming back, real rate of return can only be earned through a mutual fund, because Kisan Vikas Patro, LIC and other fixed deposits will not give you that kind of leeway what used to happen. The pension, initially people used to be pensioners, today মানে সস্তা সুন্দর ভারত চেঞ্জ হয়ে গেছে, Correct. খরচার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, Correct. তাহলে ইনভেস্টমেন্ট করে আর্নিং এর প্যাটার্নটাকেও চেঞ্জ করতে হবে। সিদ্ধার্থ, আগের দিনে ছিল সেভিংস মানে ছিল আর্নিংস মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু সেভিংস। এখন মাসের শেষ পর্যন্ত তো টাকাই থাকে না, তাহলে সেভিংসটা করবো কিভাবে? তো আমি এটা অন্যভাবে বলবো, যেটা ওয়ারেন বাফেট বললেন, ডোন্ট স্পেন্ড আফটার ইউ সেভ অ্যান্ড দেন স্পেন্ড। তো আমাদের আগে সেভিংসটাকে ম্যান্ডেটেড করতে হবে। আই থিঙ্ক হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমার মাসের শুরুতেই একটা ম্যান্ডেটেড অ্যামাউন্ট সেভ করে নিতে হবে। দেখুন, আপনি খুব ভ্যালিড একটা পয়েন্ট রেজ করেছেন, আর আমি দেখেছি এটা এক্সপিরিয়েন্সে। কত টাকা আর্ন করছেন তার উপরে ডিপেন্ড করে না যে আপনার ইনভেস্টমেন্টস বা আপনার সেভিংস বা আপনার কর্পাস কত হচ্ছে। কত টাকা আপনি বাঁচাচ্ছেন, কত টাকা আপনি ইনভেস্ট করছেন, দ্যাট ডিটারমাইন। কেউ হয়তো 5 লাখ টাকা স্যালারি কামাচ্ছে, কিন্তু তার খরচায়, তার লাইফস্টাইল এমন, তার খরচাই হয়ে যাচ্ছে 6 লাখ টাকা। সে ক্রেডিট কার্ডের বিল দিতে দিতেই পাগল হয়ে যাচ্ছে। বাট কেউ হয়তো 50,000 টাকা কামাচ্ছে, কিন্তু তার মধ্যে 15,000 টাকা ইনভেস্ট করছে আর 20 বছর ধরে করে গেছে। অগেন কামিং ব্যাক, দ্য বিহেভিয়ার, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন উইন্স দ্য কেক রাদার দ্যান দ্য কোয়ান্টাম অফ মানি হোয়াট ইউ আর আর্নিং। শরীরটাকে হেলদি রাখতে গেলে, হার্টটাকে হেলদি রাখার জন্য সকালেই আমরা ব্রিক্স ওয়াকটা করে নিই, মর্নিং ওয়াকটা করে নিই। ওইভাবেই আমাদের ইনভেস্টমেন্টটাকে লং টার্মে ভালো করার জন্য, একটা কর্পাস তৈরি করার জন্য আমরা যদি শুরুতেই সেভিংসটা করে নিই, তারপর খরচা করি, এই পে ইয়োর সেলফ ফার্স্ট যেটা আমরা বলি, তাহলে জিনিসটা ভালো দাঁড়াবে। নাহলে মাথের শেষে কি বাঁচলো সেই ভরসায় থাকলে আর চলবে না। গোল পোস্ট ছাড়া ফুটবল হয় না, মিডফিল্ডেই তো আর বল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারি না। কিন্তু ইনভেস্টমেন্টের সময় গোলটা না সেট করে, পারপাস সেট না করে আমরা ইনভেস্টমেন্ট শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল, আমার খুব ভালো লাগছে যে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি and we are talking about football. Right. That is a sport which is very close to our heart. But yeah, you are right. প্রত্যেকটা অ্যাসপিরেশন, প্রত্যেকটা ড্রিমের পেছনে একটা এসআইপি থাকা উচিত। কারণ আজকে যদি আমি বলি আমি একটা গাড়ি কিনবো, আজকে যদি আমি একটা বলি আমি বিদেশে যাবো পড়তে, আজকে যদি আমি বলি আমার রিটায়ারমেন্টের জন্য লাগবে, প্রত্যেকটার কিন্তু ফান্ড আলাদা হবে, প্রত্যেকটার কিন্তু সময় আলাদা হবে, প্রত্যেকটার কিন্তু অবজেক্টিভ আলাদা হবে। অ্যান্ড প্রবীণ, লোকেরা কোথায় হারিয়ে ফেলে আমি দেখছি যে ওই গোলটা প্রত্যেক 1 বছর 2 বছরের মধ্যে আমাদের মাপা উচিত যে আমি কতটা ক্লোজ টু দ্য গোল আর কতটা বাকি। নর্মালি আমরা দেখি কতটা রিটার্ন পাচ্ছি, কিন্তু তার থেকে ভালো আমাদের দেখতে হবে আমাদের গোলটা কত। আমার যদি 10 লাখ টাকা কামাতে হবে আর আমি যদি আজকে 3 লাখ আছি, তাহলে আমার 7 লাখের গ্যাপ আছে। আর ওই 7 লাখ টাকা, যেমন একটা জার্নিতে আমরা সবসময় এটা দেখি না যে কত স্পিডে গাড়ি চালাচ্ছি, রাদার এটা দেখি যে আমার ওখানে 3 ঘন্টার মধ্যে পৌঁছানোর ছিল, এখন আমরা লেট যাচ্ছি না ঠিক যাচ্ছি। কারেক্ট। আর সেই কনভারসেশনটা ইজ মোর ইম্পর্টেন্ট একটা নিবেশকের জন্য, একটা ইনভেস্টরের জন্য, টু হ্যাভ উইথ ইউ। সেটা আমরা তখনই করতে পারি যখন একটা অবজেক্টিভ সামনে থাকবে, একটা গোল সামনে থাকবে। না নিলে শুধু আমরা ওই রিটার্ন কম না রিটার্ন বেশি সেই গল্প থেকে যাব, আমাদের ডেস্টিনেশনটা জানা থাকবে না, সেদিকে আমরা এগোতেও পারবো না। একদম। সিদ্ধার্থ, অনেক সময় ইনভেস্টাররা বাজার যখন নিচে নামে তখন ভাবেন যে বাসের থেকে একবার নেমে যাই, বাসটা নিচেই যাচ্ছে, একবার দাঁড়াক তারপর আবার উঠে পড়বো। আর যতটা সোজা মনে হয় যে আমি ডাউন টার্নে একবার নেমে যাই তারপর আবার রিএন্ট্রি করবো, সেটা সোজা হয়ে ওঠে না। চোখের সামনে বাজার নামছে, আমাদের পোর্টফোলিওর ভ্যালু কমে আসছে, তাও ওর মধ্যে থাকতে হয়, ওঠানামাটা সোজা না হয়ে ওঠে না কেন? সো দ্যার আর 2 থিংস। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি তো বম্বেতে থাকি, বম্বেতে সবাই লোকাল ট্রেনে ট্রাভেল করে, আর বরিবিলি থেকে চার্চগেট অব্দি আমাকে যদি যেতে হয় তাহলে একটা লম্বা
ট্রেনে যেতে হয়, অ্যান্ড ফাস্ট আছে, গ্যালোপিং আছে, স্লো আছে। এবারে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ট্রেনে চাপছি, কতটা ভিড়, আর আমি নামবো কি নামবো না। আমি যদি নেমে গেলাম তারপরে হয়তো ওই ট্রেনটা আসতে অনেক সময় লাগবে। ইনভেস্টমেন্টের দুনিয়াও খানিকটা সেম। আমি আই ক্যান চুজ টু গেট ডাউন, বাট আপনি যেমন বললেন পরের ট্রেনটা হয়তো আপনাকে ওই অপরচুনিটিই দেবে না টু গেট ইন টু দ্য মার্কেট এভার, বিকজ ইট ইজ ফর ইউ হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স। যেমন বেস্ট ডেজ গল্পটা থাকে, বেস্ট ডেজটা মিস করে গেলে অ্যাভারেজ রিটার্নটা আমরা পাবো না। ভেরি ইম্পারেটিভ স্টাডি। যদি 25 বছর হয়, 25 বছরে কটা দিন আছে? 25 বছর ইন্টু 365 ইজ ইন্টু 9000 অড ডেজ। যদি 9000টা দিন আছে, 9000টা দিনের মধ্যে নিফটির রিটার্ন মোটামুটি 13.5-14% 9000টা দিনের মধ্যে এসছে। এবার যদি আমি ওখান থেকে 10 বেস্ট ডেজ, 40 বেস্ট ডেজ বের করে দিই, আমার কিন্তু রিটার্নটা তার অর্ধেকেরও কম পড়ে যায়। তুমি আমাকে প্রবীণ বলো 9000-এর মধ্যে 40টা দিন আমি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি তো বের করতে পারবো না যে ওই 40টা দিন বা 10টা দিন বা 20টা দিন কী করে হবে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট, স্টেইং পুট ইজ দ্য বেস্ট ট্রিক that you stay invested in these 9000 days, because you don't know which are the 10 best days or which are the 40 best days. সোজা মনে হতে পারে, সোজা না, ওটা টাইমিং করার গল্প হয়ে গেল। তো ইট ইস নট টাইমিং দ্য মার্কেট হুইচ উইল মেক মানি ফর ইউ, ইট ইস টাইম ইনভেস্টেড, হাউ মাচ টাইম ইউ আর ইনভেস্টিং ইন দ্য মার্কেট, ইট উইল মেক মানি ফর ইউ। সোজা হতে মনে পারে, বোকা মনে হতে পারে, কিন্তু সেটাই সম্ভব, আর সেভাবেই থাকতে হবে, সেটাই সত্যি। টাইমিং করে টাকা করা সোজা না। সুনার অর লেটার ইউ উইল মিস দ্য গুড ডেজ অফ দ্য মার্কেট, বেস্ট ডেজ অফ দ্য মার্কেট, ইউ উইল স্ক্রিউ ইউর পোর্টফোলিও। কারেক্ট, অ্যাবসলিউটলি। সিদ্ধার্থ, ইন্ডিয়ান ইকোনমি দ্রুত গতিতে এগিয়ে চলছে, ফিফথ লার্জেস্ট ইকোনমি। আগামী দিনেও মনে হয় যে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব। এই যে অগ্রগতি, ইকোনমির অগ্রগতি, এর যে ভালো দিকটা, অ্যাডভান্টেজটা ব্যবসায় উন্নতি করে পাবেন, ইন্ডাস্ট্রিতে পেশায় প্রফেশনালরা পাবেন, তার সাথে ইনভেস্টমেন্ট করেও এই যে অভূতপূর্ব ভারতের যে একটা আর্থিক অগ্রগতি, তার সুফলটা আমরা ইনভেস্টমেন্টের মাধ্যমে কীভাবে পেতে পারি? 3 ভাবে, খুব সিম্পল। একটা হচ্ছে আমরা খুব লাকি যে আমরা এই সময়ে আমাদের হাতে পায়ে জোর আছে, আর আমরা এই সময়টায় ভারতবর্ষে আছি, যেখানে ভারতবর্ষ এত, আমাদের প্রিডিসেসররা এত ভালো কাজ করেছে যে আমরা তার ফলটা আমরা উপলব্ধি করতে পারছি। সো ফার্স্ট অফ অল, উই আর লাকি। ইউ স্টার্ট এ ডে উইথ আ প্রেয়ার দ্যাট উই আর লাকি। নাম্বার 2, ভারতবর্ষ আজকে 5ম গ্রোয়িং ইকোনমি, and আগামী 2028-29 it is expected to be number 3 after US and China. Now it is a forward-looking statement, but what China was 15 years back, India is at the same level. চায়না যেটা 15 বছর আগে ছিল, আজকে ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে আছে। তো আমার কাছে অলরেডি একটা ডেমনস্ট্রেটেড সাকসেস পাথ আছে। আমি যখন জানি যে চায়না কীভাবে নিজেকে গ্রো করতে পেরেছে, আর আমি যদি সেখানে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়াতে আছি, তাহলে আমি দেখতে পাচ্ছি আগামী 10 বছর, 15 বছর, 20 বছর ভারতের অমৃতকাল। And what is important is that you need to have a stable government. আমাদের গভর্নমেন্টও মোটামুটি স্টেবল, কারণ একটা গভর্নমেন্টকেও মোটামুটি 10 থেকে 15 বছর লাগে পলিসিস বানাতে, পলিসিস ইমপ্লিমেন্ট করতে, so that there is consistency in plan. I think again this is a time when we have seen not too many changes, and this is a time where we have seen some of the policies have been really rightfully implemented without any political views. There is no political views into this. So first is sheer luck. Second is the economic development of India as a country, what China was there. And the third part, which is most important, is the demographic advantage. Why do you think that Amazon, Meta আজকে ব্যাঙ্গালোরে এত বড় বড় হেড অফিসেস করছে, অ্যাপেল এখানে ওদের ম্যানুফ্যাকচারিং করছে? কারণ ওইখানে তাদের নেগেটিভ গ্রোথ হতে শুরু করেছে। দে আর হাউসড আউট অফ আমেরিকা, বাট দ্য এমার্জিং ইকোনমিজের মধ্যে ভারতবর্ষ তাদের একটা বড় প্রাধান্য, যারা তাদের ইউজার্স। তো আমাদের ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ আছে, 140 কোটি আবাদি, আর তার মধ্যে 75 কোটি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স, জনধন, আধার, জ্যাম, অতগুলো নন। সত্যিকারই আমরা একটা অমৃতকালের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে এলন মাস্ক যদি ইউএসএ না থেকে অন্য কোনো দেশে থাকতেন, তাহলে অত বড় এম্পায়ার করতে পারতেন না। তো সেভাবে আমাদের জন্য এটা ব্লেসিং যে আমরা একটা অমৃতকালের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, তার মধ্যে আমরা ইনভেস্ট করে আর বেসিকগুলোকে ফলো করে একটা খুব ভালো রিটার্ন আমাদের জন্য করতে পারি। তো আমাদের মানে এক হাতে না, দু হাতে না, দেবী দুর্গা যেমন 10 হাত, সেভাবে 10 দিক দিয়ে আমরা আর্ন করি। এই সময়টা ঘুরে পাবো না। যদি চলে যায়
তাহলে আমরা আঙুল কামড়াবো, কারণ এই সময়টা আমরা আর খুবই পাবো না। আমরা লাকি যে এই অমৃতকালের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, তার মধ্যে আমরা ইনভেস্ট করতে পারছি। আপ ডাউন থাকবে, ভোলাটিলিটি থাকবে, কিন্তু যদি বেসিসটা আমরা ফলো করতে পারি আর ডিসিপ্লিনে থাকতে পারি, তাহলে আমরা নিশ্চিত রূপে ফাইন্যান্সিয়াল গোলের দিকে আমরা এগোতে পারবো। উই আর ফরচুনেট দ্যাট উই আর গোয়িং থ্রু দিস অমৃতকাল এন্ড উই আর এবল টু ইনভেস্ট ইন দিস পিরিয়ড। কারেক্ট। অন্যান্য দেশে হয়তো এতটা সার্টেনিটির সাথে আর্থিক গ্রোথ নাও থাকতে পারে। অনেক দেশে আছে, ক্যাপাবিলিটিস অনেক দেশে আছে, বাট আজকে সবকিছু একসাথে পড়া, কনফ্লুয়েন্স অফ সেভারাল ফ্যাক্টরস। ডেমোগ্রাফি আপনি বললেন, ডেমোগ্রাফিতে যেমন 30-30-30 রুল আছে ইন্ডিয়ার জন্য, বলা হয় আজকাল যে 30% পিপল আন্ডার দ্য 30 এজ, ইট ইজ এক্সপেক্টেড টু রিমেইন देयर ফর দ্য অ্যানাদার 30 ইয়ার্স। करेक्ट। 30% আবাদি 30 साल के नीचे অ্যান্ড ফর অ্যানাদার 30 ইয়ার্স। তো এই যে এত বড় একটা ইউথ আর্মি, ইউথ পপুলেশন, সেটা তো বিশ্বে খুব কম দেশেই দেখা যাচ্ছে। এ অ্যান্ড বি ইজ, আমি যেটা প্রবীণ বলছিলাম যে এটা সবসময় থাকবে না, এটাও কিন্তু একটা সময় যাবে যে এটাও এজিং পপুলেশন হবে। 144 বছরে যেমন কুম্ভ এসেছে, যে অনেকগুলো গ্রহের একটা সম্মিলিত প্রভাব, তো এখানেও আমরা অনেকগুলো ফ্যাক্টরের একটা সম্মিলিত প্রভাব আজকে দেখতে পাচ্ছি, যার জন্য এতটাই ভালোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এটাকে কোনোভাবে হারানো যাবে না। নিজের ব্যালেন্স শিটের হিসাবে, নিজের ক্যাশ ফ্লোর হিসাবে, যেভাবেই হোক এটা একটা পার্টিসিপেট করতে হবে আমাদের। চেঞ্জের মধ্যে আজকে আমরা দেখছি যে ফ্যামিলি স্ট্রাকচারেও চেঞ্জ আসছে। আমরা রিটায়ারমেন্টের পরে আমাদের দেখাশোনার জন্য আর আমাদের সন্তানদের উপর মুখ চেয়ে থাকতে পারি না। সেক্ষেত্রে আর লিভিং লঙ্গার ইজ দ্য নিউ নর্ম নাও। তো সেক্ষেত্রে ঠিকভাবে স্বাবলম্বী থাকার জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কেন জরুরি, আর এটা কি পরের দিকে করলে হয়ে যাবে তেমন ব্যাপার, নাকি শুরু থেকে শুরু করতে হবে? পরের দিকে করলে তো হবেই না, কারণ আমরা টাইম লুজ করব। আমাদের যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যদি এখনও অবধি শুরু করা হয়নি, now somebody started at the age of 25, earned 15% or 14%, that person earned say one amount, and somebody started late, invested more amount, বেশি টাকা, সে 5,000 টাকা ইনভেস্ট করেছে 35 বছরে, আর এই 15,000 টাকা ইনভেস্ট করেছে 45 বছরে। দুজনেই কিন্তু 15 বছরের জন্য ইনভেস্ট করেছে, কিন্তু তার যে দেরি করে শুরু করেছে তার অঙ্কটা কম। তো যত ফার্স্ট অফ অল স্টার্ট আর্লি, সেভ রেগুলারলি, এটা যদি আমরা এই দুটো মন্ত্র নিজেদের মধ্যে আনতে না পারি, জব জাগো তভি সবেরা। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইফ উই ডোন্ট রিয়েলাইজ when to invest, where to invest, what to invest, then we are not realizing the problem which is going to hit us tomorrow. I got very scared when you actually have that তোমাকে 50 রান করতে হবে কিন্তু তোমার কাছে 2টো ওভার আছে। আর রিটায়ারমেন্ট একটা এমন জিনিস যার জন্য কোনো লোনও পাওয়া যায় না, আর শুরু থেকে শুরু করে নিতে হবে ফেলে রাখলে। সো আমরা যেমন ক্রিকেটে বলি না, কত রান করতে হবে, কত ওভার আছে, ওই জিনিসটাই কিন্তু ইনভেস্টমেন্টে আমাকে কত পরে গিয়ে ওভার রান রেটটা এত বেড়ে যাবে, তো আস্কিং রান রেট উইল গো সো মাচ হাই, ইউ উইল নট বি এবল টু ক্যাচ আপ। শুরু থেকেই করতে হবে। আমরা বলি যে লিভ লাইফ কিং সাইজ, জিন্দেগি না মিলেগি দোবারা, তার জন্য প্যাসিভ ইনকামটা কেন জরুরি? কারণ যে টাকাটা আমরা দিয়ে আর্ন করি তাতে রিচ হওয়া যায়, ওয়েলদি হওয়া যায় না। রিচ আর ওয়েলদির মধ্যে পার্থক্য আছে। রিচ ম্যান ইজ সামবডি যে অনেক টাকা আর্ন করছে, তাকে ব্যাংক আজকেই টাকা লোন দিয়ে দেবে, হি ইজ রিচ, হি ইজ এলিজিবল ফর এ লোন অ্যান্ড হি ক্যান গেট এ 5 crore লোন, 10 crore লোন। But wealthy is somebody who will never require a loan. Live life king size is important, but at the same point in time, you will have to understand that you will have to have your ballpark of what you want to achieve, how you want to achieve. So one need not compromise on lifestyle, but one has to keep the basics in mind that you will have to invest and save regularly. Thank you, Siddharth. Thank you. Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।